আপনাদের পড়ে শোনাচ্ছি অস্কার ওয়াইল্ডের বিখ্যাত উপন্যাস দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে। উপন্যাসটির আজ অষ্টম পর্ব, দ্বাদশ পরিচ্ছেদ। দিনটা হলো নভেম্বর মাসের 9 তারিখ, যেদিন তিনি 38 বছরে পড়লেন। তার আগে রাত্রে পরে এই দিনটির কথাই তার বেশি মনে পড়ল। রাত প্রায় 11টা। লর্ড হেনরির বাড়ি থেকে ডিনার খেয়ে ফিরছিলেন তিনি। রাতে ঠান্ডা কনকনে, ঘন কুয়াশা জমেছিল আকাশে। মোটা ফারের কোট ছিল তার গায়ে। গ্রসভেনার স্কোয়ার আর সাউথ অডলি স্ট্রিটের কোণে সেই অন্ধকারে একটি লোক তার পাশ দিয়ে পেরিয়ে গেলেন। লোকটি বেশ দ্রুতই হাঁটছিলেন। ধূসর রঙের আলেস্টারের কলারটা তার উল্টানো ছিল। তার হাতে ছিল একটা ব্যাগ। চিনতে পারলেন, ডোরিয়ান। পথচারী হচ্ছেন বেসিল হলওয়ার্ড। হঠাৎ কি জানি কেন ভয় পেয়ে গেলেন তিনি। পথচারীকে চেনার কোনো লক্ষণ না দেখিয়ে তিনি নিজের বাড়ির দিকে হনহন করে এগিয়ে চললেন। কিন্তু হলওয়ার্ড তাকে দেখতে পেলেন। ডোরিয়ান বেশ বুঝতে পারলেন হলওয়ার্ড ফুটপাতের ওপরে দাঁড়িয়ে পড়েছেন। তারপরেই তিনি দ্রুত গতিতে তার দিকে এগিয়ে এলেন। কয়েক মুহূর্তের মধ্যেই তার হাত ডোরিয়ানের হাত স্পর্শ করল। ডোরিয়ান, কি ভাগ্য! প্রায় 9টা থেকে তোমার লাইব্রেরিতে তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। শেষ পর্যন্ত তোমার চাকরের ওপরে কেমন যেন দয়া হলো আমার। বেরিয়ে আসার সময় সে দরজা খুলে দিল। আমি তাকে শুয়ে পড়তে বললাম। আজ রাত্রের ট্রেনেই আমি প্যারিস চলে যাচ্ছি। যাওয়ার আগে বিশেষ করে তোমার সঙ্গেই আমি দেখা করতে চেয়েছিলাম। আমার পাশ দিয়ে পেরিয়ে যেতে মনে হলো তোমাকে আমি দেখেছি, অথবা তোমার ওই ফার কোটটাকে। কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি তুমি কি চিনতে পারোনি আমাকে। প্রিন্স বেসিল, এই কুয়াশায় কি যে বলো! গ্রসভেনার স্কোয়াডটাকেও চিনতে পারছি না। মনে হচ্ছে আমার বাড়িটা এরই কাছাকাছি একটা জায়গায় হবে, কিন্তু ঠিক কোন জায়গায় সেটা ঠাহর হচ্ছে না। অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়নি, তাই তুমি চলে যাচ্ছ বলে বেশ কষ্ট হচ্ছে আমার। কিন্তু মনে হচ্ছে তাড়াতাড়ি ফিরে আসছো তুমি। না, 6 মাসের জন্য ছেড়ে যাচ্ছি আমি। ঠিক করেছি প্যারিসে একটা স্টুডিও নেব। সত্যিকার বিরাট একটা কিছু কাজ করার ইচ্ছে হয়েছে আমার। যতদিন না সে কাজ শেষ হয় ততদিন পর্যন্ত স্টুডিও ছেড়ে আমি বাইরে বেরোবো না। যাই হোক, নিজের কোনো কথা তোমাকে আমি বলতে চাই। তোমার বাড়ির সামনে এসে গিয়েছি আমরা। চলো একটু বসে যাই, তোমাকে কিছু বলার রয়েছে আমার। খুব খুশি হব আমি, কিন্তু তুমি ট্রেন ফেল করবে না? সিঁড়িতে উঠে ল্যাঁচকি একটা দরজাটা খুলতে খুলতে বেশ ক্লান্ত স্বরেই প্রশ্ন করলেন ডোরিয়ান। ঘন কুয়াশার ভেতর দিয়ে বাতির আলো বেশ কষ্ট করেই বেরিয়ে এলো বাইরে। সেই আলোতে হাতঘড়ির দিকে তাকিয়ে হলওয়ার্ড বললেন, এখনো অনেক সময় আছে। 12টা 15-র আগে ট্রেন ছাড়ছে না। সত্যি কথা বলতে কি, তোমার সঙ্গে দেখা করার জন্যে আমি ক্লাবের দিকে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তায় তোমার সঙ্গে দেখা হয়ে গেল। দেখতেই পাচ্ছ ভারী লাগেজ পাঠাতে আমার দেরি হবে না। সেগুলি আমি আগেই পাঠিয়ে দিয়েছি। তোমার কাছে রয়েছে কেবল এই ব্যাগটা। ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছতে আমার 20 মিনিটের বেশি সময় যাবে না। তার দিকে তাকিয়ে ডোরিয়ান একটু হাসলেন। তোমার মতো একজন শৌখিন চিত্রকরের এইভাবে বেড়াতে যাওয়ার রীতিটি নিঃসন্দেহে চমৎকার। একটা গ্লাডস্টোন ব্যাগ আর একখানা আলেস্টার। ভেতরে এসো। দরজা খুলে রাখলে কুয়াশা ঘরের মধ্যে ঢুকে পড়বে। কিন্তু একটা কথা মনে রেখো, কোনো সিরিয়াস আলোচনা তুমি করবে না। আজকাল সিরিয়াস বলে কোনো জিনিসেরই অস্তিত্ব নেই, অন্তত থাকা উচিত নয়। ভেতরে ঢুকতে ঢুকতে হলওয়ার্ড নিজের মাথাটা নাড়লেন। তারপরে ডোরিয়ানের পিছু পিছু লাইব্রেরিতে হাজির হলেন। বড় খোলা উনুনে কাঠের আগুন গনগন করছিল। বাতি জ্বালানো হলো। একটা রূপার ডাচ সিপ্রিট কেসের উপরে সোডার বোতল, বড় গ্রাম কয়েকটা বসানো ছিল। ডোরিয়ান, তোমার অনুপস্থিতিতে তোমার চাকর আমার যথেষ্ট সেবা করেছে। আমার সবকিছু প্রয়োজন সে স্বেচ্ছাতেই মিটিয়েছে। এমনকি তোমার সবচেয়ে দামি সিগারেট পর্যন্ত আমাকে দিতে সে কোনো রকম কুণ্ঠাবোধ করেনি। অতিথি বৎসল হিসাবে সে পয়লা নম্বরই। তোমার আগে সেই ফরাসি চাকরের চেয়ে একে আমার বেশি ভালো লেগেছে। আচ্ছা, সেই লোকটি কোথায়? কাঁধ কুঁচকে ডোরিয়ান বললেন, মনে হচ্ছে সে লেডি ব্র্যাডিলির ঝিকে বিয়ে করেছে। বউকে সে প্যারিসে ইংরেজ দর্জি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ওখানে এই জাতীয় ফ্যাশনের বেশ দাম রয়েছে। ফরাসিরা কি বোকা, তাই না? কিন্তু তুমি কি জানো, চাকর হিসেবে লোকটি মোটেই খারাপ ছিল না। আমি তাকে কোনোদিনই পছন্দ করতাম না, সত্যি কথা। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করার মতো কিছু আমার ছিল না। মানুষ প্রায় এমন অনেক জিনিস কল্পনা করে থাকে যেগুলি চরিত্রের দিক থেকে উদ্ভট। সেও আমার খুব অনুরক্ত ছিল। চলে যাওয়ার সময় বেশ কষ্টই হয়েছিল তার। আর একটু ব্র্যান্ডি আর সোডা নাও।
না, হক আর সেলডার নেবে? আমার কিন্তু হক আর সেলজারটাই অনেক বেশি ভালো লাগে। পাশের ঘরে নিশ্চয়ই কেউ রয়েছে। টুপি আর ওভারকোট খুললেন চিত্রকর, সেগুলিকে ব্যাগের ওপরে রাখলেন। ব্যাগটিকে তিনি আগেই একটা কোণে রেখেছিলেন। তারপরে বললেন, ধন্যবাদ, না, আর কিছু আমার চাই না। এখন বন্ধু, তোমার সঙ্গে কিছু সিরিয়াস আলোচনা আমি করতে চাই। ওভাবে কথা বলো না। ওই রকম করার জন্য সত্যিই কথাটা তোমাকে বলা আমার কাছে বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। সোফার উপরে বসে তার স্বাভাবিক খিটখিটে মেজাজের সঙ্গেই ডোরিয়েন বললেন, ব্যাপারটা কি বলো তো? আশা করি আমার বিষয়ে কিছু নয়। আজ রাতে আমি বড় ক্লান্ত, মেজাজটা বেশ ভালো নেই। বেশ গম্ভীরভাবেই হলওয়ার্ড বললেন, কথাটা তোমার সম্বন্ধেই, আর সে কথা তোমাকে আমার বলতেই হবে। আধ ঘন্টার বেশি সময় আমি তোমার নেব না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ডোরিয়েন। তারপর একটা সিগারেট ধরিয়ে বললেন, আধ ঘন্টা? ডোরিয়েন, বেশি কিছু বলার নেই আমার। তবে আমি যা বলছি সেটা তোমার নিজেরই ভালোর জন্য। লন্ডনে তোমার সম্বন্ধে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে। গুজবগুলি নোংরা। আমার মনে হয় সেগুলি কি তা তোমার জানা উচিত। সেগুলি কি তা জানার কোনো আকাঙ্ক্ষা আমার নেই। অন্য লোকের কুৎসা শুনতে আমার ভালো লাগে, কিন্তু নিজের কুৎসা শোনার কোনো আগ্রহ নেই আমার। এদের মধ্যে নতুন কিছু নেই। সেগুলি জানার আগ্রহ তোমার থাকা উচিত ডোরিয়ান। সুনাম বজায় থাকুক, এটা প্রতিটি ভদ্রলোকই চায়। লোকে তোমাকে নোংরা অশ্লীল ভাবুক, এটা নিশ্চয়ই তুমি চাও না। অবশ্য সমাজে তোমার প্রতিষ্ঠা রয়েছে, রয়েছে সম্পদ, অভিজাত সম্প্রদায়ের আরও অনেক কিছু রয়েছে সম্ভবত। কিন্তু সামাজিক প্রতিষ্ঠা আর সম্পদই মানুষের পক্ষে যথেষ্ট নয়। মনে রেখো, এসব গুজবে আমি কান দিই নেই। তোমাকে দেখলে সেসব গুজব বিশ্বাস করতে আমি পারি না। পাপ এমন একটা জিনিস যা মানুষের মুখের ওপরে নিজের অস্তিত্বের সমস্ত চিহ্ন ফুটিয়ে তোলে। পাপকে লুকিয়ে রাখা যায় না। অনেক সময় মানুষে গোপন পাপের কথা বলে, কিন্তু ওরকম কোনো বস্তু নেই। চোখ, মুখ, এমনকি হাতের বলিরেখার উপরেও পাপের সমস্ত চিহ্ন ফুটে ওঠে। একটা ভদ্রলোক, তার নাম আমি করব না, কিন্তু তুমি তাকে জানো। গত বছর আমার কাছে এসেছিলেন তার একটি প্রতিকৃতি এঁকে দেওয়ার জন্যে। ওর আগে কোনোদিনই তাকে আমি দেখিনি। দেখা দূরের কথা, কোনোদিন নামটা পর্যন্ত শুনিনি। যদিও তারপরে তার সম্বন্ধে অনেক কথা আমার কানে এসেছে। প্রতিকৃতিটি তৈরি করার পারিশ্রমিক হিসাবে অনেক টাকা তিনি আমাকে দিতে চাইলেন। আমি রাজি হইনি। তার আঙুলের ওপর এমন একটা চিহ্ন ফুটে উঠেছিল যা দেখতে আমার ভালো লাগেনি। এখন আমি জানি তার সম্বন্ধে তখন আমি যা সন্দেহ করেছিলাম সেগুলি সব সত্যি। মানুষটির ব্যবহারিক জীবন ক্লেদাক্ত, পঙ্কিল। কিন্তু ডোরিয়েন, তোমার কথা স্বতন্ত্র। তোমার চরিত্র পবিত্র, উজ্জ্বল, নিষ্পাপ। তোমার যৌবন বিকৃত না। তোমার বিরুদ্ধে কোনো কুৎসাই বিশ্বাস করতে আমি রাজি নই। তবু তোমার সঙ্গে আজকাল আমার খুব কমই দেখা হয়। তুমি আজকাল আমার স্টুডিওতে যা ছেড়েই দিয়েছ। ঠিক এই রকম একটি পরিস্থিতিতে তোমার বিরুদ্ধে যেসব কুৎসা উঠছে, তাদের জবাব যে আমি কি দেব তা আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা ডোরিয়েন, তুমি ক্লাবে ঢুকলে ডিউক অফ বারউইকের মতো ভদ্রলোক কেন ঘর ছেড়ে বেরিয়ে যান বলতে পারো? লন্ডনের এতগুলি ভদ্রলোক কেন তোমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করেন না, বা কেন তোমার বাড়িতে আসেন না, সে কথা কি তুমি জানো? লর্ড স্টেভিলির বন্ধু ছিলে তুমি। গত সপ্তাহে একটা ডিনারে তার সঙ্গে আমার দেখা। ডেডলির প্রদর্শনীতে তুমি যে কিছু টুকরো ছবি ধার দিয়েছিলে, সেই প্রসঙ্গেই তোমার কথা উঠেছিল। স্টেভিলি তার ঠোঁট বেঁকিয়ে বললেন, কিছু আর্টিস্টিক রুচি হয়তো তোমার আছে, কিন্তু কোনো নিরপরাধ যুবতীর তোমার সঙ্গে আলাপ হওয়াটা বাঞ্ছনীয় নয়। অথবা তোমার সঙ্গে একই ঘরে বসে থাকাটা কোনো ভদ্রমহিলার পক্ষেই শোভনীয় দেখাবে না। তাকে আমি স্মরণ করিয়ে দিলাম যে তুমি আমার বন্ধু। তার মন্তব্যের গূঢ় অর্থ কি সেটাও জানতে চাইলাম আমি। কেন তিনি ওই মন্তব্য করলেন সে কথা তিনি আমাকে বললেন। কেবল আমাকেই নয়, সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের সকলের সামনেই তিনি বললেন। তার বক্তব্য শুনে আমার খুব খারাপ লাগলো। যুবকদের সঙ্গে তোমার বন্ধুত্ব এতটা মারাত্মক কেন? সেপাই দলে সেই হতভাগ্য ছেলেটা সেদিন আত্মহত্যা করে বসল। তুমি তার খুব প্রিয় বন্ধু ছিলে। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে স্যার হেনরি অ্যাস্টনকে ইংল্যান্ড ছেড়ে চলে যেতে হয়েছে। তোমরা দুজনে খুব ঘনিষ্ঠ ছিলে। আদ্রিয়ান সিং লটন আর তার ভয়ঙ্কর পরিণতির কথাই বা কেন না জানে? লর্ড কেন্দ্রের একমাত্র পুত্র আর তার ভবিষ্যৎ সম্বন্ধেও ওই একই কথা খাটে। সেন্ট ডেম স্ট্রিটে তার বাবার সঙ্গে গতকাল আমার দেখা হয়েছিল। লজ্জা আর দুঃখে মনে হলো ভদ্রলোক ভেঙে পড়েছেন। পার্থের যুবক ডিউকের কথাই বা কি বলবো? কিভাবে সে জীবন কাটাচ্ছে তা তুমি জানো। কোনো ভদ্রলোক তার সঙ্গে মেলামেশা করবে? দুটো ঠোঁট কামড়িয়ে ঘৃণার সঙ্গে ডোরিয়েন বললেন, বেসিল, চুপ করো।
এমন সব বিষয় নিয়ে তুমি আলোচনা করছো যাদের সম্বন্ধে তুমি কিছুই জানো না। আমি ঘরে ঢুকলে বারুইক ঘর ছেড়ে উঠে যায়, সে কথা তুমি আমাকে প্রশ্ন করছো কেন? তার কারণ এই নয় যে সে আমার সম্বন্ধে বিশেষ কিছু জানে। তার কারণ হচ্ছে এই, তার সম্বন্ধে আমি সবকিছু জানি। ধমনীতে তার যে বিষাক্ত রক্ত বইছে, তারপরেও সে কেমন করে পরিষ্কার থাকবে? হেনরি অ্যাস্টন আর যুবক পার্থের কথা তুমি আমাকে বলেছ। আমি কি প্রথম লোকটিকে পাপ কাজ করতে শিখিয়েছি, না লম্পট হওয়ায় মদত দিয়েছি? দ্বিতীয় মানুষটিকে? যদি কেন্টের মুখ ছেলে বন্তির মেয়েকে বিয়ে করে, তাতে আমার কি যায় আসে? যদি আর্দিয়ান সিঙ্গলটন বিলের ওপরে তার বন্ধুর নাম ভালো করে তার জন্য কৈফিয়ত দেওয়ার কথা কি আমার? ইংল্যান্ডের লোকেরা সব বিষয়েই কিরকম হইচই করে তা আমি জানি। নোংরা খাবার টেবিলের ধারে বসে এখানকার মধ্যবিত্ত সম্প্রদায় নিজেদের নৈতিক কুসংস্কার নিয়ে মহা আড়ম্বরে ঢাকঢোল পেটায়। অভিজাত সম্প্রদায়ের লাম্পট্য নিয়ে তারা দেদার আলোচনা করে, এটা প্রমাণ করার জন্য যে তারা অতিশয় চতুর, আর যাদের তারা কুৎসা করছে তাদের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে পরিচিত। এদেশে পরের কুৎসা কুড়ানোর যোগ্যতা তাদেরই রয়েছে যারা অভিজাত এবং বুদ্ধিমান। যারা নিজেদের নীতি নিয়ে এত বড়াই করছে, তাদের দৈনন্দিন জীবনটাই বা কি? বন্ধুবর, তুমি ভুলে যাচ্ছ যে আমরা সবাই কপট মানুষের সমাজে বাস করছি। হলওয়ার্ড একটু জোরেই বললেন, ডোরিয়েন, কথাটা তা নয়। সেদিক থেকে ইংল্যান্ড যে যথেষ্ট খারাপ, আর এখানকার সমাজ যে ভুল ছাড়া কিছু ঠিক করে না তা আমি জানি। সেই জন্যই আমি চাই তুমি পরিচ্ছন্ন হও। কিন্তু তুমি তা হতে পারোনি। প্রভাব বিস্তারের ফলে যে প্রতিক্রিয়া দেখা যায়, তারই পরিপ্রেক্ষিতে মানুষকে বিচার করার অধিকার আমাদের হয়েছে। মনে হচ্ছে সম্ভ্রমবোধ, সততা আর চারিত্রিক নিষ্কলতা সবই তুমি হারিয়ে ফেলেছ। তুমি তাদের ভোগের উন্মাদনায় উন্মত্ত করে তুলেছ। অধপাতের অতল গহ্বরে তলিয়ে গিয়েছে তারা। তুমি তাদের সেই পথে পরিচালিত করেছ। হ্যাঁ, তুমি তাদের পরিচালক। তবু তুমি হাসতে পারো, ঠিক এখন যেমন তুমি হাসছ। কিন্তু বিপদটা এখানেই শেষ নয়। আমি জানি তুমি আর হেনরি অচ্ছেদ্য। অন্য কোনো কারণ না থাকলেও ঠিক সেই কারণেই তার বোনের কলঙ্ক রটনা করাটা তোমার উচিত হয়নি। সাবধান বেসিল, তোমার কথা ঝাঁজটা বড় বেশি তীব্র হয়ে পড়ছে। তাহলেও আমাকে তা বলতেই হবে, আর তোমাকে সে কথা শুনতেই হবে। শুনতে তুমি বাধ্য। তোমার সঙ্গে লেডি গিয়েনদোলেনের যখন প্রথম পরিচয় হয়, তখন তার বিরুদ্ধে কুৎসার একটি বাণীও কারো মুখ থেকে বেরোয়নি। আজকে লন্ডনে এমন একটি ভদ্রমহিলাকেও কি খুঁজে পাওয়া যাবে যিনি তার সঙ্গে গাড়িতে পাশাপাশি বসে পার্কে বেড়াতে যেতে রাজি হবেন? অপরের কথা না হয় ছেড়েই দিলাম, তার নিজের ছেলেমেয়েদের পর্যন্ত তার কাছে থাকতে দেয়া হয় না। তাছাড়া তোমার সম্বন্ধে আরও অনেক কুৎসিত কথা প্রচারিত হয়েছে। সেগুলি সম্পর্কে বা বলার কি রয়েছে তোমার? শোনা যায় খুব সকালে নাকি বেশ্যা বাড়ি থেকে সে ঢাকা দিয়ে তুমি বেরিয়ে আসো, আবার সন্ধ্যের পরে লোকের চোখে ধুলো দিয়ে তুমি বারবনিতাদের বাড়িতে ঢুকে পড়ো। এসব কথা কি সত্যি? এসব কাহিনী কি সত্যি হতে পারে? এসব কথা যখন প্রথম আমার কানে এলো তখন আমি হেসেছিলাম। এখন সেসব কথা শুনে আমি ভয়ে কেঁপে উঠি। শহরের বাইরে যে বাগান বাড়ি রয়েছে, সেটাই বা কি? সেখানে তুমি যে জীবনযাপন করো, তার সম্বন্ধেই বা বলার কি রয়েছে তোমার? ডোরিয়েন, লোকে তোমার নামে কি বলে তা তুমি জানো না। তোমার কাছে আমি সৎ ভাষণ দেব না, এমন কোনো কথা আমি বলবো না। মনে আছে হেনরি, একবার বলেছিলে দুদিনের যোগীরা সবসময় ওরকম কথা বলে এগিয়ে আসে, তারপরে প্রথম চোটেই সেটা তারা ভেঙে ফেলে। আমি তোমাকে সৎ পথে ফিরিয়ে আনতে চাই। আমি চাই তুমি এমন জীবনযাপন করো যাতে সবাই তোমাকে সম্মান করতে পারে। তোমার নামের সঙ্গে যে কলঙ্ক জড়িয়ে রয়েছে, আমি চাই সেই কলঙ্ক মুছে ফেলে তুমি একটা পরিচ্ছন্ন জীবনের পথে এগিয়ে এসো। যে সমস্ত নোংরা লোকের সঙ্গে তুমি মেলামেশা করছো, আমি চাই তাদের সঙ্গ তুমি পরিত্যাগ করো। ওভাবে উপহাস করো না আমাকে। নিজের সম্বন্ধে অতটা উদাসীন হয়েও না। মানুষের ওপরে তোমার প্রভাব নিঃসন্দেহে অনস্বীকার্য, কিন্তু সেই প্রভাব কুপথে পরিচালিত না করে মানুষকে সুপথে পরিচালিত করুক। লোকে বলে, যাদের সঙ্গেই তোমার হৃদ্যতা জন্মায় তাদেরই তুমি খারাপ পথে নিয়ে যাও। আর কারো বাড়িতে তুমি পা দিলেই লোকে ধরে নেবে যে এবারে সেখানে একটা নোংরা জিনিস ঘটবে। এটা সত্যি কিনা তা আমি জানি না, কি করেই বা জানব। কিন্তু তোমার সম্বন্ধে এই রকমেরই একটা ধারণা জন্মেছে সকলের মনে। আমি এমন সব ঘটনার কথা শুনেছি যেগুলিকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া অসম্ভব। সেই অক্সফোর্ড থেকেই লর্ড গ্লসেস্টার, আমার একজন প্রিয় বন্ধু, তিনি আমাকে একটা চিঠি দেখালেন। চিঠিটা তার স্ত্রীর। মেন্টোলের বাগানবাড়িতে নিঃসঙ্গ মৃত্যুশয্যায় শুয়ে তিনি তার স্বামীকে সেই চিঠিটা লিখেছিলেন। সেখানে তিনি যে স্বীকারোক্তি করেছেন তার মধ্যে তোমার নাম কুৎসিতভাবে জড়ানো রয়েছে। এরকম ভয়ানক স্বীকারোক্তি জীবনে আর কখনো আমি পড়িনি।
আমি প্রতিবাদ করে বলেছিলাম, এ কথা অসম্ভব, আমি বিশ্বাস করি না। আমি তাকে ভালোভাবেই জানি, এরকম কাজ সে কোনোদিন করতে পারে না। তোমাকে কি আমি জানি? আমার অবাক লাগে ভাবতে, তোমাকে সত্যি আমি জানি কি না। এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমার আত্মাটাকে আমার দেখা উচিত। সোফা থেকে প্রায় লাফিয়ে উঠলেন ডোরিয়েন। ভয়ে মুখটা তার প্রায় সাদা হয়ে উঠল। তিনি বিড়বিড় করে বললেন, আমার আত্মাকে দেখা? গম্ভীরভাবে আর বেশ গভীর দুঃখের সঙ্গে হলওয়ার্ড বললেন, হ্যাঁ, তোমার আত্মাকে আমি দেখতে চাই, কিন্তু একমাত্র ভগবানই তা পারেন। ডোরিয়ানের ঠোঁটের ভেতর থেকে উপহাসের একটা তিক্ত হাসি বেরিয়ে এলো। তুমি নিজেই তা দেখবে, এসো, আজই, আজ রাতেই। টেবিল থেকে বাতিটা নিয়ে চিৎকার করে বললেন তিনি, এসো, এটা তোমার নিজের হাতেই তৈরি হয়েছে। তুমি তা দেখতে পাবে না কেন? ইচ্ছে হলে পরে একথা তুমি বিশ্ববাসীকে জানাতে পারো। কেউ তোমাকে বিশ্বাস করবে না। যদি তারা তা করে, তাহলে তারা আমাকে আরো বেশি পছন্দ করবে। এই যুগের পক্ষে যত সাফাই তুমি গাও না কেন, আমি একে ভালো করেই চিনি। আমি বলছি, আমার সঙ্গে তুমি এসো। ব্যভিচারের বিরুদ্ধে অনেক বকবক করেছো তুমি, এবার তুমি তা নিজের চোখে দেখতে পাবে। তার প্রতিটি কথার মধ্যে একটা গর্বের আবেগ ঝরে পড়ল। ছেলে মানুষের মতো দম্ভ ভরে তিনি মাটিতে পা ঠুকলেন। দ্বিতীয় কেউ তার জীবনের গোপন রহস্যের অংশীদার হবে, এই চিন্তায় তিনি একটা ভয়ঙ্কর আনন্দ পেলেন। তার লজ্জা আর অপমানের মূলধারায় সেই প্রতিকৃতিটা যিনি নিজের হাতে এঁকেছেন, সেই কীর্তির ভয়ঙ্কর স্মৃতিটা তাকেও যে বাকি জীবনটা বয়ে বেড়াতে হবে, এই ভেবে ডোরিয়েনের মন পৈশাচিক উল্লাসে নেচে উঠল। তার কাছে সরে এসে এবং তার কঠোর চোখ দুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ডোরিয়েন আগের কথারই পুনরুক্তি করলেন, হ্যাঁ, আমার আত্মা আমি তোমাকে দেখাবো। যা একমাত্র ভগবানের দেখার কথা বলে তোমার মনে হয়েছিল, সেই জিনিসটাই নিজের চোখে তুমি দেখতে পাবে। হঠাৎ ঘুরে দাঁড়ালেন হলওয়ার্ড, বললেন, ডোরিয়েন, ভগবানের কুৎসা করছো তুমি। ওরকম কথা বলা তোমার উচিত নয়। কথাগুলো কেবল বিপজ্জনকই নয়, অর্থহীন। আবার হাসলেন ডোরিয়েন, তাই মনে হচ্ছে তোমার? হ্যাঁ, আজ রাতে তোমাকে যেসব কথা বললাম, সেগুলি তোমারই মঙ্গলের জন্যে। তুমি জানো আমি চিরদিনই তোমার সত্যিকারের বন্ধু। আমাকে ছুঁয়ো না, তোমার বলা শেষ করো। চিত্রকরের মুখের ওপরে বেদনার একটা জ্বালা তড়িৎ গতিতে ফুটে উঠে মিলিয়ে গেল। একটু থামলেন তিনি। কেমন যেন মায়া হলো তার। ঘটনা যাই হোক, ডোরিয়েন গ্রের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামানোর কি অধিকার তার রয়েছে? তার সম্বন্ধে যেসব কুৎসা ছড়িয়েছে, তার কিছুটাও যদি সত্যি হয়, তাহলে কি কম কষ্ট তিনি পেয়েছেন? তারপরেই তিনি সোজা হয়ে দাঁড়ালেন। এগিয়ে গেলেন ফায়ার প্লেসের কাছে। তাকিয়ে রইলেন জ্বলন্ত কাঠ, কুয়াশার মতো ছাই আর কেঁপে কেঁপে ওঠা আগুনের শিখাগুলির দিকে। শক্ত এবং পরিচ্ছন্ন সুরে ডোরিয়েন বললেন, আমি অপেক্ষা করছি বেসিল। ঘুরে দাঁড়ালেন বেসিল, বললেন, তোমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলির উপযুক্ত জবাব তুমি আমাকে দেবে। আমি কেবল এটুকুই বলতে চাই। তুমি যদি বলো গোড়া থেকে শেষ পর্যন্ত অভিযোগগুলি একেবারে মিথ্যা, আমি তাই বিশ্বাস করব। ডোরিয়েন, অভিযোগগুলি অস্বীকার করো তুমি। কি গভীর উৎকণ্ঠা আমি ভুগছি, তা কি তুমি দেখতে পাচ্ছ না? ভগবানের দিব্যি, তুমি আমাকে বলো, তুমি খারাপ, ব্যভিচারী আর ঘৃণ্য নও। ডোরিয়ান গ্রে হাসলেন। তার ঠোঁটের ওপরে ঘৃণার বাঁকা রেখা ফুটে বেরোল। তিনি শান্তভাবে বললেন, ওপরে চলো বেসিল। প্রতিদিনের রোজ নামটা আমি লিখে রাখি। যে ঘরে এটি লিখি, সে ঘরের বাইরে সেটি যায় না। আমার সঙ্গে এলে আমি সেটি তোমাকে দেখাবো। তুমি যদি চাও, আমি যাব। ডোরিয়েন, মনে হচ্ছে ট্রেন ফেল করেছি আমি, তাতে কিছু আসে যায় না। কাল যেতে পারি, কিন্তু আজ রাতে কিছু পড়তে আমাকে বলো না। আমি যা চাই তা হচ্ছে আমার প্রশ্নগুলি সোজা উত্তর। উত্তর আমি ওপরেই দেব। এখানে সে উত্তর আমি দিতে পারবো না। বেশি পড়তে হবে না তোমাকে। ত্রয়োদশ পরিচ্ছেদ। ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন। তার পিছু পিছু চললেন বেসিল হলওয়ার্ড। নিশীতে পাওয়া মানুষের মতো ধীরে ধীরে হাঁটতে লাগলেন তারা। জ্বলন্ত বাতি থেকে বেরিয়ে ভুতুরে ছায়াগুলি সিঁড়ি আর দেয়ালের চারপাশে ছড়িয়ে পড়ল। বাইরে ঝোড়ো বাতাসে জানলার খড়খড়িগুলি খটখট করে শব্দ করতে লাগল। সিঁড়ির শেষ ধাপে উঠে ডোরিয়েন বাতিটাকে মেঝের উপরে নামিয়ে রাখলেন। তারপর চাবি বার করে তালাটা খুলে ফেললেন। দরজা খুলে আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, তুমি জানতে চাও এই না বেসিল? চাই, হেসে বললেন ডোরিয়েন। তোমার কথা শুনে আমি খুশি হয়েছি। তারপরে একটু রূঢ়ভাবেই তিনি বললেন, পৃথিবীতে তুমি একমাত্র মানুষ আমার সম্বন্ধে সবকিছু জানার যার অধিকার রয়েছে। তুমি যতটুকু ভাবছ আমার জীবন নিয়ে, তার চেয়ে অনেক বেশি কিছু করার প্রয়োজন তোমার রয়েছে। এই পর্যন্ত বলে বাতিটা তুলে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলেন তিনি।
একতাল ঠান্ডা বাতাস তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। বৃষ্টি রকমের লাল হয়ে শিখাটা হঠাৎ কেঁপে একবার উঁচু হয়ে উঠল। শিউরে উঠলেন তিনি। বাতিটা টেবিলের ওপরে রেখে তিনি ফিসফিস করে বললেন, দরজাটা বন্ধ করে দাও। ব্যাপারটা বুঝতে না পেরে হলওয়ার্ড তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। চারপাশে বন্ধ ঘরটার অবস্থা দেখে মনে হলো অনেকদিন সেখানে কেউ বাস করেনি। একটা বিবর্ণ ফ্লেমিশ গালচে পর্দা দিয়ে ঢাকা একখানা বড় ছবি, একটা পুরনো ইতালিয়ান ক্যাসোনি, আর প্রায় খালি একটা বুককেস। ঘরের আসবাবপত্র বলতে মোটামুটি এই। এছাড়া রয়েছে একটা চেয়ার আর একটা টেবিল। কুলুঙ্গির উপরে আধপোড়া একটা বাতি। ডোরিয়ান সেটা জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখা গেল সারা ঘরটার উপরে পুরো ধুলো জমেছে। মাঝে মাঝে কার্পেটটা ফুটো হয়ে গিয়েছে। তাদের শব্দ পেয়ে একটা ইঁদুর ছুটে পর্দার পেছনে লুকিয়ে পড়ল। ব্যাঙের ছাতার ভিড়ে স্যাঁতস্যাঁতে গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। বেসিল, তোমার ধারণা একমাত্র ভগবানই মানুষের আত্মা দেখতে পান, তাই না? ওই পর্দাটা একপাশে টেনে দাও, তুমি আমার আত্মাটা দেখতে পাবে। স্বরটা কেবল নিরুত্তাপই নয়, যথেষ্ট নিষ্ঠুর। তার দিকে ভ্রুকুটি করে হলওয়ার্ড বললেন, ডোরিয়ান, তুমি উন্মাদ হয়ে গিয়েছ, না হয় অভিনয় করছো। ডোরিয়ান বললেন, পর্দাটা তুমি সরাতে চাও না? তাহলে আমি নিজেই তা সরিয়ে দিচ্ছি। এই বলে একটা হ্যাঁচকা টান দিয়ে পর্দাটা খুলে ফেললেন তিনি। তারপরে মেঝের উপরে ছুঁড়ে দিলেন সেটাকে। ভয়ে হঠাৎ চিৎকার করে উঠলেন হলওয়ার্ড। সেই স্বল্প আলোতে মনে হলো ক্যানভাসের ওপর থেকে একটা বীভৎস মুখ তার দিকে কুটিল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সেই দৃষ্টির মধ্যে এমন একটা কিছু ছিল যা তার মন ঘৃণা আর বিরক্তিতে ভরিয়ে তুলল। হায় ভগবান, যা তিনি দেখছেন তা কি ডোরিয়ান গ্রের মুখ? খুঁটিয়ে দেখলেন তিনি। সেই বীভৎসতার মধ্যে চেহারা তার যত বিকৃতই হোক, সেই অপরূপ সৌন্দর্যকে একেবারে নষ্ট করতে পারেনি। ক্ষীয়মান কেশগুলির উপরে এখনও কিছু রঙিন আভা ছড়িয়ে রয়েছে। ঠোঁট দুটির রং এখনও বিবর্ণ হয়ে যায়নি। ব্যভিচারে নিষ্প্রভ চোখ দুটি থেকে নীল ছায়াটুকু এখনও একেবারে মুছে যায়নি। পাথরে খোদাই করার মতো সুন্দর নাক আর মসৃণ কণ্ঠ থেকে বঙ্কিম ভঙ্গিটি সৌন্দর্য এখনও নষ্ট হয়নি। হ্যাঁ, ডোরিয়ানের প্রতিকৃতি বটে, কিন্তু কে এ কাজ করল? এই রংতুলি তো তারই নিজের প্রেমের পরিকল্পনাও, তারই নিজস্ব। জ্বলন্ত বাতিটা তুলে নিয়ে প্রতিকৃতিটির সামনে এসে দাঁড়ালেন তিনি। ফ্রেমের বাঁ দিকের কোণে তার নিজেরই নাম খোদাই করা। ব্যাপারটা কেবল নিম্ন শ্রেণীর প্রহসনী নয়, ঘৃণ্য, নীচ, বিদ্রূপও বটে। ঠিক এইরকম একটা ছবি তিনি আঁকতে পারেন না, তবু এ ছবি তারই। তিনি তা জানতেন। মনে হলো মুহূর্তের মধ্যে তার শরীরের সমস্ত গরম রক্ত জমে বরফ হয়ে গেল। এই কি তার নিজের আঁকা ছবি? এর অর্থ কি? এর পরিবর্তন হলো কেন? রুগ্ন মানুষের দৃষ্টি দিয়ে ডোরিয়ান গ্রের দিকে ফিরে তাকালেন তিনি। তার মুখ বিকৃত হলো, শুকিয়ে এলো জিভ। মুখ দিয়ে কোনো কথা বেরোতে চাইল না তার। কপালের ওপরে তিনি হাত বুলোলেন। চিটচিটে ঘামে ভিজে গিয়েছে কপালটা। কোনো বড় অভিনেতার অভিনয় দেখার সময় মানুষে যেরকম একাগ্র দৃষ্টি দিয়ে মঞ্চের দিকে তাকিয়ে থাকে, কুলুঙ্গিতে ঠেস দিয়ে ডোরিয়ানও সেইভাবে তার দিকে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টির মধ্যে সত্যিকারের কোনো দুঃখ অথবা আনন্দ বলে কিছু ছিল না। দর্শকের দৃষ্টি দিয়ে তাকে দেখছিলেন। সেই দৃষ্টির মধ্যে বিজয় অভিযানের কিছু ইঙ্গিত যে একেবারে ছিল না, সে কথাও সত্যি নয়। কোটের বোতাম থেকে একটা গোলাপ ফুল তুলে নিয়ে তিনি তা দেখছিলেন, অথবা মনে হলো যেন শুকছিলেন। শেষ পর্যন্ত হলওয়ার্ডই চিৎকার করে উঠলেন, এসবের অর্থ কি? সেই তীক্ষ্ণ স্বর তারই কানে কেমন যেন বেখাপ্পা শোনালো। ফুলটা হাতের ভেতরে চটকে ডোরিয়ান বললেন, অনেকদিন আগে, আমি তখন ছেলে মানুষ ছিলাম। তোমার সঙ্গে যখন আমার প্রথম আলাপ হলো, সেই সময় আমার নিজের দেহের সৌন্দর্য সম্বন্ধে সজাগ থাকতে তুমি আমাকে শিক্ষা দিয়েছিলে। একদিন তোমার একটি বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলে। যৌবনের বিস্ময় বলতে কি বোঝায় সে তখন আমাকে বুঝিয়ে দিয়েছিল। তুমি আমার প্রতিকৃতি শেষ করলে। আমি যে কত সুন্দর সে কথা তখনই আমি বুঝতে পারলাম। মুহূর্তের উত্তেজনায় আমি এখনও জানি না তার জন্য আমি দুঃখিত কিনা। আশা করেছিলাম তুমি সেটাকে প্রার্থনাও বলতে পারো। আমার তা মনে আছে, খুব ভালোভাবেই মনে আছে। না না, সে অসম্ভব। এই ঘরটা স্যাঁতস্যাঁতে ক্যানভাসের উপরে ব্যাঙের ছাতার মতো একটা আবরণ পড়েছে। যে রং দিয়ে আমি এটা এঁকেছিলাম, নিশ্চয়ই তার ভেতরে কিছু ধাতব বিষ মেশানো ছিল। আমি তোমাকে বলছি, এ অসম্ভব ঘটনা। জানলার ধারে এগিয়ে গিয়ে শিশির ভেজা সার্সির গায়ে মাথাটা চেপে ডোরিয়ান বললেন, অসম্ভব ঘটনাটা কি? ছবিটাকে তুমি নষ্ট করে ফেলেছ, এই কথাই তুমি আমাকে বলেছিলে। সেটা মিথ্যা কথা, ছবিটাই আমাকে নষ্ট করেছে। আমি বিশ্বাস করি না এটা আমার আঁকা ছবি। ডোরিয়ান তিক্তভাবে জিজ্ঞাসা করলেন, তোমার আদর্শের মধ্যে খুঁজে পাচ্ছ না? আমার আদর্শ? যা তুমি বলছো? যা তুমি বলতে।
তার মধ্যে কোনো নোংরামি ছিল না, ছিল না ঘৃণা করার মতো কিছু জিনিস। তুমি আমার কাছে এমন একটি আদর্শ ছিলে, ঠিক যেরকমটি আর কোনোদিনই আমার চোখে পড়েনি। কিন্তু এই মুখটা তো দেখছি ছাগলের। এটা হচ্ছে আমার আত্মার মুখ। হায় ভগবান, এই জিনিসটাকে আমি এতদিনে পুজো করে এসেছি, এর চোখ দুটো তো শয়তানের। নৈরাশ্যের ভঙ্গি করে ডোরিয়ান বললেন, আমাদের প্রত্যেকের মধ্যেই স্বর্গ আর নরক দুইই রয়েছে বেসিল। আবার প্রতিকৃতিটির দিকে ঘুরে দাঁড়ালেন বেসিল, তাকিয়ে রইলেন তার দিকে। তারপরে চিৎকার করে বললেন, হায় ভগবান, এটাই যদি সত্যি হয়, তোমার জীবন নিয়ে যদি এরকম খেলাই তুমি সত্যি সত্যি খেলে থাকো, তাহলে লোকে তোমার সম্বন্ধে যা ভাবে তার চেয়ে তো দেখছি তুমি অনেক বেশি খারাপ। অধপাতের আরও অনেক নিচে তুমি নেমে গিয়েছ। এই বলে বাতিটি তুলে আবার তিনি ক্যানভাসটাকে পরীক্ষা করতে লাগলেন। ওপরটা মোটেই বিকৃত হয়নি, যেমন তিনি রেখেছিলেন ঠিক তেমনি রয়েছে। বিকৃতি যা ঘটেছে তার সবটাই ওই ভেতর থেকে। অবচেতন মনের কোনো একটি বিশেষ আর রহস্যময় চোরা পথ দিয়ে পাপের কুষ্ঠ বাইরে বেরিয়ে এসে ছবিটাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে। জলে বোঝাই কবরের মধ্যে মৃতদেহের পচনও এর মতো ভয়ঙ্কর নয়। হাত কাঁপতে লাগলো তার। বাতিটা হাত থেকে মাটির উপরে পড়ে গেল। শিখাটা ছিটকে পড়ল চারপাশে। পা দিয়ে মারিয়ে আলোটা নিভিয়ে দিলেন তিনি। তারপরে টেবিলের পাশে যে সরু একটা চেয়ার ছিল, সেইখানে বসে দুটো হাত দিয়ে মুখটাকে ঢেকে দিলেন। হায় ভগবান ডোরিয়েন, এ কি শিক্ষা, এ কি ভয়ঙ্কর শিক্ষা! কোনো উত্তর এলো না ডোরিয়েনের কাছ থেকে। জানলার কাছ থেকে একটা চাপা আর্তনাদে ফোঁপাতে লাগলেন তিনি। হলওয়ার্ড বললেন, ডোরিয়েন, ভগবানের কাছে প্রার্থনা করো, শৈশবে আমাদের কি কণ্ঠস্থ করতে হয় বলো তো? হে ভগবান, পাপের পথে আমাদের পরিচালিত করো না। আমাদের পাপ তুমি ক্ষমা করো, আমাদের পবিত্র করো তুমি। এসো, আমরা দুজনে মিলে সেই প্রার্থনাই করি। তোমার দম্ভের প্রার্থনা পূর্ণ হয়েছে, তোমার অনুতাপ করার প্রার্থনাও ভগবান পূর্ণ করবেন। তোমার সৌন্দর্যকে আমি খুব বেশি পূজা করতাম, শাস্তি পেয়েছি যথেষ্ট। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন ডোরিয়েন। অশ্রুসিক্ত লোচনে তাকিয়ে রইলেন তার দিকে। বললেন, অনেক দেরি হয়ে গেছে বেসিল। প্রার্থনার সময় অসময় নেই ডোরিয়েন। এসো, আমরা দুজনে একসঙ্গে হাঁটু মুড়ে বসে চেষ্টা করে দেখি প্রার্থনার কোনো পথ আমাদের মনে আসে কিনা। যদিও তোমার পাপ লাল টকটকে হয়ে উঠেছে, তবু তাকেই আমি বরফের মতো সাদা করে দেব। এই ধরনের একটা প্রার্থনা রয়েছে না? ও পদ আমার কাছে অর্থহীন বেসিল। চুপ, ও কথা বলো না। জীবনে অনেক পাপ তুমি করেছ। হায় ভগবান, ওই হতভাগা জিনিসটা আমাদের যে ব্যঙ্গ করছে তাকে তুমি দেখতে পাচ্ছ না? ছবিটার দিকে তাকালেন ডোরিয়েন গ্রে। বেসিলের ওপরে একটা অদম্য আক্রোশ হঠাৎ চেপে বসল তার মনে। মনে হলো ক্যানভাসের উপরে আঁকা প্রতিকৃতিটা ঠোঁট বিকৃত করে বেসিলের বিরুদ্ধে উত্তেজিত করল তাকে। বিরাট একটা উত্তেজনায় কেঁপে উঠলেন তিনি। একটা আহত পশুর উন্মত্ত জিঘাংসা তাকে অস্থির করে তুলল। ওই চেয়ারে যে মানুষটি বসে রয়েছে তার উপরে প্রচণ্ড একটা ঘৃণা এলো। তার মনে হলো এত ঘৃণা জীবনে আর কাউকেই তিনি করেননি। পাগলের মতো তিনি চারপাশে তাকাতে লাগলেন। তাকের উপরে একটা জিনিস তার চোখে পড়ল। চকচক করছিল জিনিসটা। এটা কি তা তিনি জানতেন। এটা একটা ছোরা। কয়েকদিন আগে একটা দড়ি কাটার জন্য তিনি এটাকে এখানে নিয়ে এসেছিলেন, তারপরে সরিয়ে নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। ধীরে ধীরে হলওয়ার্ডের পাশ দিয়ে তিনি সেই দিকে এগিয়ে গেলেন। তার পেছনে গিয়ে ছোরাটা তুলে নিয়েই ঘুরে দাঁড়ালেন তিনি। হলওয়ার্ড একটু নড়লেন। মনে হলো তিনি এবারে উঠবেন। দ্রুতগতিতে এগিয়ে গিয়ে ডোরিয়েন সেই ছোড়া বেসিলের কানের পেছনে যে বড় শিরাটা রয়েছে তার মধ্যে প্রচণ্ড বেগে ঢুকিয়ে দিলেন। মাথার উপরে জোরে আঘাত করে ফেলে দিলেন মেঝেতে। তারপরে বারবার ছুরিকাঘাত করতে লাগলেন তাকে। একটা চাপা গোঙানি শোনা গেল। মনে হলো চাপ চাপ রক্তে কারো যেন কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গিয়েছে। বেসিলের অসহায় দুটি হাত বার্তিনিকের মতো কাঁপতে কাঁপতে ওপরে উঠে শেষবারের মতো মাটির ওপরে লুটিয়ে পড়ল। আরও দুবার তার বুকে ছোড়াটা বসিয়ে দিলেন ডোরিয়েন। মৃত বেসিলের কাছ থেকে কোনো প্রতিবাদ এলো না। মেঝের ওপর জলীয় একটা কিছু ঝিরঝির করে গড়িয়ে পড়ল। বেসিলের মাথাটা নিচের দিকে চেপে রেখে একটু অপেক্ষা করলেন তিনি। তারপর টেবিলের ওপরে ছোড়াটা ছুরি দিয়ে কান পেতে রইলেন। কার্পেটের ওপরে ঝিরঝির করে রক্ত পড়ার শব্দ ছাড়া আর কিছুই তার কানে এলো না। দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন তিনি। চারপাশ নিস্তব্ধ, চুপচাপ। আশপাশে কাউকেই দেখা গেল না। কয়েক সেকেন্ড চারপাশের অন্ধকারের দিকে তাকিয়ে তিনি বারান্দার রেলিং ধরে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপরে চাবিটা বার করে আবার তিনি ভেতরে ঢুকলেন। তারপরে খিল দিয়ে দিলেন ঘরে। মূর্তিটা তখনও চেয়ারের উপরেই বসে রয়েছে। মাথাটা তার টেবিলের ওপরে নামানো, পিঠটা উঁচু হয়ে উঠেছে, হাত দুটি অদ্ভুতভাবে রয়েছে ছড়ানো। তার পিঠের ওপর গভীর একটা ক্ষতচিহ্ন না থাকলে
আর তার উপরে কালো রক্ত জমাট বেঁধে না উঠলে সবাই ভাবত লোকটি ঘুমোচ্ছেন। কত তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেল। অদ্ভুতভাবে শান্ত হয়ে গেলেন তিনি। জানলার ধারে এসে খুলে দিলেন শার্সিগুলো। তারপরে বেরিয়ে এলেন বারান্দায়। বাতাসে কুয়াশা উড়ে গিয়েছে। অজস্র সোনালি নক্ষত্রে খচিত হয়ে আকাশটাকে একটা দানবীয় ময়ূরের পেখমের মতো দেখাচ্ছে। রাস্তার দিকে তাকিয়ে দেখলেন পুলিশ রোদে বেরিয়ে নিস্তব্ধ বাড়িগুলির বন্ধ দরজার উপরে তার লম্বা লণ্ঠন ঘুরিয়ে ঘুরিয়ে আলো ফেলছে। এক কোণে লাল রঙের একটা পুলিশের গাড়ি চকিতে দেখা দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। লম্বা আলোয়ান জুড়িয়ে একটা মহিলা রেলিংয়ের ধার দিয়ে সন্তর্পণে স্মৃতিপদে এগিয়ে এলো। মাঝে মাঝে সে থামল, তাকালো পেছনের দিকে। পুলিশম্যান তার সামনে এগিয়ে এসে কি যেন বলল। হাসতে হাসতে মেয়েটি টলতে টলতে চলে গেল। যাওয়ার সময় হেড়ে গলায় অস্থিরের মতো গানের কয়েকটা কলিও আওড়ালো। একটা ঠান্ডা হাওয়া পার্কের উপর দিয়ে বয়ে গেল। গ্যাসের আলোগুলি কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতেই নীলচে হয়ে গেল তারা। পত্রহীন গাছগুলি তাদের সেই কালো কালো লোহার মতো শক্ত ডালগুলি এপাশে ওপাশে নাড়াতে লাগল। কাঁপতে কাঁপতে পিছিয়ে গিয়ে জানলাটা বন্ধ করে দিলেন তিনি। দরজার সামনে গিয়ে চাবি দিয়ে তালাটা খুললেন তিনি। নিহত মানুষটির দিকে তিনি একবারও ফিরিয়ে তাকালেন না। তার মনে হলো ব্যাপারটা নিয়ে কোনোরকম চিন্তা না করাটাই হলো আসল কথা। ওই ছবিটাই হলো তার সমস্ত দুঃখ আর দুর্দশার মূল কারণ। যে বন্ধুটি ওই বিপজ্জনক ছবি এঁকেছেন তিনি আজ মৃত, সেটাই যথেষ্ট। তারপরে বাতিটার কথা তার মনে পড়ে গেল। মূর দেশের কারুকার্য করা অদ্ভুত সেই বাতিদান, মরা রূপো দিয়ে তৈরি। তার গায়ে নীলকান্তমণির বুটি। সেটাকে যথাস্থানে দেখতে না পেয়ে চাকরটা হয়তো খোঁজাখুঁজি করবে। একটু ইতস্তত করলেন তিনি। তারপরে ঘুরে দাঁড়িয়ে টেবিলের ওপর থেকে সেটি তুলে নিলেন। মৃত মানুষটির দিকে একবারও চোখ না ফিরিয়ে তিনি পারলেন না। কি চুপচাপ পড়ে আছে দেহটা। দীর্ঘ হাত দুটি কি ভয়ঙ্কর সাদাই না দেখাচ্ছে। মনে হলো যেন একটা ভয়াল মোমের মূর্তি চেয়ারের উপরে বসে আছে। দরজায় চাবি দিয়ে চুপি চুপি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন তিনি। কাঠের সিঁড়িগুলি মচমচ করল। মনে হলো তারা যেন যন্ত্রণায় গঙ্গিয়ে উঠছে। কয়েকবারই তিনি থামলেন, উৎকর্ণ হয়ে দাঁড়ালেন। না, চারপাশ নিস্তব্ধ। যে শব্দ তার কানে ঢুকেছিল সেটা তারই পায়ের। লাইব্রেরিতে ঢুকে এলেন তিনি। ঘরের এক কোণে ব্যাগ আর কোটটা পড়ে রয়েছে। ওগুলোকে কোথাও লুকিয়ে রাখতে হবে। ঘরের দেয়ালের ভেতরে একটা গোপন কুঠরি ছিল। তার মধ্যে তিনি তার গোপন জিনিসগুলি রাখতেন। সেই দেরাজটা খুলে ব্যাগ আর কোট তার ভেতরে ঢোকালেন। পরে যথাসময়ে ওগুলোকে সহজেই পুড়িয়ে ফেলা যাবে। তারপরে তিনি ছোট ঘড়িটা বার করে দেখলেন। 2টো বাজতে 20 মিনিট বাকি। বসে পড়ে ভাবতে লাগলেন তিনি, যা তিনি করেছেন তার জন্য ইংল্যান্ডে প্রতিটি মাসে, প্রতিটি বছরে মানুষকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। আকাশে বাতাসে হত্যার উন্মত্ততা ছড়িয়ে পড়েছে। কোনো ধূমকেতু পৃথিবীর খুব কাছাকাছি এসে পড়েছে। তবু তিনি যে হত্যাকারী তার প্রমাণ কি? রাত 11টার সময় বেসিল হলওয়ার্ড তার বাড়ি থেকে বেরিয়ে গেছেন। তাকে ফিরে আসতে কেউ দেখেনি। অধিকাংশ চাকরি সেলবি রয়্যালে গিয়েছে। তার নিজস্ব পরিচারক গিয়েছে ঘুমোতে প্যারিস। হ্যাঁ, বেসিল প্যারিসেই গিয়েছেন। তারই সময়সূচি অনুযায়ী মাঝরাতের ট্রেনেই তিনি প্যারিসের পথে রওনা হয়েছেন। নিজেকে লোকচক্ষু থেকে লুকিয়ে রাখার স্বভাব যে তার রয়েছে এ কথা কে না জানে। সুতরাং তিনি যে মারা গিয়েছেন সে সন্দেহ মানুষের হতে কয়েক মাস সময় লাগবে। দীর্ঘ কয়েকটি মাস। তার ভেতরে তার সমস্ত পশ্চাৎ চিত্রই একেবারে নষ্ট করে ফেলা সম্ভব হবে। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল তার। ফাড়ের কোট আর টুপি চড়িয়ে তিনি হলঘরে বেরিয়ে এলেন। একটু থাকলেন। ফুটপাতের উপরে পুলিশ পাহারা দিচ্ছে। সে শব্দ তার কানে এলো। তাদের লণ্ঠনের আলো গোল হয়ে শার্সির কাঁচের ওপরে পড়েছে, তাও তিনি দেখলেন। নিঃশ্বাস টিপে অপেক্ষা করলেন তিনি। তারই একটু পরে চাবিটা টেনে নিয়ে তিনি পকেটের মধ্যে ফেলে দিলেন। তারপরে খুব আস্তে আস্তে দরজাটা বন্ধ করলেন। তিনি বেলটা বাড়াতে লাগলেন। মিনিট 5-এর ভেতরেই তার ব্যক্তিগত পরিচারক গায়ে কোনো রকমের পোশাকটা উড়িয়ে সামনে এসে দাঁড়ালো। চোখে মুখে তখনও তার বেশ ঘুম জড়িয়ে। 2 পা এগিয়ে এসে তিনি বললেন, ফ্রান্সিস, তোমাকে ঘুম থেকে টেনে তোলার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি ল্যাচকিটা আনতে ভুলে গিয়েছি। কটা বাজে বলো তো? চোখ দুটো মিটমিট করে লোকটি বলল, 2টো বেজে 2 মিনিট হয়েছে স্যার। 2টো বেজে 2 মিনিট? বলো কি? বড় রাত হয়ে গিয়েছে। তাহলে তুমি কিন্তু কাল বেলা 9টার সময় আমাকে তুলে দিও। কিছু কাজ রয়েছে আমার।
দেব স্যার। সন্ধ্যের দিকে কেউ আমার খোঁজ করছিল? মিস্টার হলওয়ার্ড স্যার। তিনি এখানে রাত 11টা পর্যন্ত বসেছিলেন। তারপরে ট্রেন ধরতে হবে বলে উঠে গেলেন। তার সঙ্গে দেখা হলো না বলে আমি দুঃখিত। কিছু বলে গেছেন তিনি? অথবা কোনো চিঠি দিয়েছেন? না স্যার। তিনি বলে গেছেন ক্লাবে যদি আপনার সঙ্গে আজ দেখা না হয় তাহলে প্যারিস থেকে তিনি আপনাকে চিঠি দেবেন। ঠিক আছে ফ্রান্সিস, কাল আমাকে সকাল 9টায় ডেকে দিতে ভুলো না। না স্যার। টুটি পায়ে দিয়ে লোকটি টলতে টলতে ঘুমের ঘোরে ঘর থেকে বেরিয়ে গেল। টুপি আর কোটটা টেবিলের উপর ছুঁড়ে দিয়ে ডোরিয়ান লাইব্রেরিতে ঢুকলেন। ভাবতে ভাবতে আর ঠোঁট কামড়াতে কামড়াতে প্রায় মিনিট 15 ধরে তিনি পায়চারি করলেন। তারপরে একটা ব্যাগ থেকে তিনি ব্লু বুকটা টেনে নিয়ে পাতা উল্টাতে লাগলেন। অ্যালেন ক্যাম্বেল, 152, হার্টফোর্ড স্ট্রিট, মেফেয়ার। হ্যাঁ, এই লোকটাকেই তার দরকার। চতুর্দশ পরিচ্ছেদ। পরদিন সকাল 9টার সময় চাকরটি ট্রেতে করে এক কাপ চকলেট নিয়ে ঘরে ঢুকে জানালার শার্টগুলি খুলে দিল। ডান দিকে পাশ ফিরে একটা হাত গালের নিচে রেখে বেশ আরাম করেই ঘুমাচ্ছিলেন ডোরিয়েন। তাকে সেই অবস্থায় দেখলে মনে হবে যেন খেলা অথবা পড়ার পরে ক্লান্ত হয়ে একটা শিশু ঘুমিয়ে পড়েছে। লোকটা তার কাঁধে বারদুই ঠেলা দেওয়ার পরে তার ঘুম ভাঙল। চোখ খোলার সঙ্গে সঙ্গে তার ঠোঁট দুটির ওপরে একটা মৃদু হাসি রেখা ফুটে উঠল। মনে হলো যেন একটা মিষ্টি স্বপ্নে এতক্ষণ তিনি বিভোর হয়েছিলেন। তবু স্বপ্ন তিনি মোটেই দেখেননি। আনন্দ বা দুঃখ কোনোটাই তার রাতকে ভারাক্রান্ত করে তোলেনি। তবু অকারণেই যৌবন হাসে, এটাই হচ্ছে তার সেরা সৌন্দর্য। ঘরে বালিশের উপরে কনুইটা রেখে চকলেটে চুমুক দিলেন তিনি। নভেম্বর মাসের মিষ্টি রোদ তার ঘরের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। পরিচ্ছন্ন আকাশ, বাতাসে মিষ্টি রোদের আমেজ, দিনটা মে মাসের প্রভাতের মতোই উজ্জ্বল। ধীরে ধীরে নিঃশব্দ রক্তাক্ত পদক্ষেপে গতরাত্রির ঘটনাগুলি তার মাথার মধ্যে ভিড় করে দাঁড়াল। পরিস্ফুট করে তুলল সেই বিপজ্জনক নাটকটিকে। তিনি যে দুঃখ পেয়েছেন সেই দুঃখ আর বেদনার স্মৃতি হঠাৎ তাকে ভারাক্রান্ত করে তুলল। তারই উত্তেজনায় চেয়ারের উপরে উঠে বসলেন তিনি। এবং যে ঘৃণা বেসিল হলওয়ার্ডকে হত্যা করতে তাকে বাধ্য করেছিল, সেই নিদারুণ ঘৃণা আবার এসে দেখা দিল। তার সমস্ত সহানুভূতি হিমশীতল হয়ে জমাট বেঁধে গেল। মৃত লোকটি এখনও সেইখানে একইভাবে বসে রয়েছে, তবে বর্তমানে রোদ এসে তার গায়ের ওপর পড়েছে। কি ভয়ঙ্কর! এরকম ভয়ঙ্কর কাজের দোসর রাত্রির অন্ধকার, দিনের পরিচ্ছন্ন আলো নয়। তার মনে হলো গতরাতের কথা আবার যদি তিনি ভাবতে শুরু করেন তাহলে হয় তিনি অসুস্থ হয়ে পড়বেন, আর না হয় পাগল হয়ে যাবেন। এমন অনেক পাপ আছে যাদের স্মৃতি সত্যিকারের কাজের চেয়ে অনেক বেশি মানুষকে মুগ্ধ করে। সত্যিকার ভোগ মানুষের প্রবৃত্তির আকাঙ্ক্ষা মেটায়, সন্দেহ নেই, তাতে আনন্দ দেয়। কিন্তু এইসব কাল্পনিক বিজয়, যাকে আমরা পাপের মনোচারণ বলি, তারা আমাদের আনন্দ দেয় অনেক বেশি, আমাদের কল্পনাকে অনেক বেশি রাঙিয়ে তোলে। কিন্তু বর্তমান স্মৃতিটি ঠিক সেই জাতীয় নয়। এই স্মৃতি ভয়াবহ, বিপজ্জনক, মানুষকে আফিংয়ের নেশায় আচ্ছন্ন, একেবারে ধ্বংস করে ফেলে। তাকে সেই ধ্বংসের হাত থেকে মুক্তি পেতে হলে একে নষ্ট করে দিতে হবে। আধ ঘন্টা এইভাবে বসে থাকার পরে কপালের ওপর হাতটা বুলালেন তিনি। তারপরে তাড়াতাড়ি উঠে পড়লেন। পরিপাটি করে পোশাক পরলেন। অন্যান্য দিনের চেয়েও বেশি যত্ন নিলেন প্রসাধনে। পছন্দ মতো নেকটাই পরলেন। বাছাই করে নিলেন একটি আংটি। অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে প্রাতরাশ খেলেন। চাকরদের এবারে কী ধরনের পোশাক তৈরি করে দেবেন তাই নিয়ে চাকরের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করলেন। চিঠিপত্র খুঁটিয়ে খুঁটিয়ে পড়লেন। কয়েকটা চিঠি পড়ে তিনি হাসলেন। 3টা চিঠি পড়ে বিরক্ত হলেন। একখানা চিঠি বারবার তিনি পড়লেন, তারপরে ভ্রু কুঁচকে সেটাকে ছিঁড়ে ফেললেন। এই জাতীয় চিঠির সম্বন্ধে লর্ড হেনরি একবার বলেছিলেন, একেই বলে মহিলাদের স্মৃতিচারণ। বাপরে বাপ, কি ভয়ানক! 1 কাপ কালো কফি খাওয়ার পরে তোয়ালে দিয়ে ধীরে ধীরে মুখ মুছলেন তিনি। চাকরকে অপেক্ষা করতে বলে লেখার টেবিলের দিকে উঠে গেলেন। সেখানে গিয়ে চিঠি লিখলেন 2টি। একটা তিনি নিজের পকেটে ঢোকালেন, আর একটা তার চাকরের হাতে দিয়ে বললেন, ফ্রান্সিস, এটা নিয়ে তুমি 152 নং হার্টফোর্ড স্ট্রিটে যাও। মিস্টার ক্যাম্বেল যদি এখন শহরের বাইরে গিয়ে থাকেন তাহলে তার ঠিকানাটা নিয়ে এসো। আবার তিনি একা, নিঃসঙ্গ। চাকরটি চলে যাওয়ার পরেই তিনি একটা সিগারেট ধরালেন। তারপরে এক টুকরো কাগজ নিয়ে ছবি আঁকতে বসলেন। প্রথমে আঁকলেন ফুলের ছবি, তারপরে ঘরবাড়ির, তারপরে মানুষের মুখের। আঁকতে আঁকতে হঠাৎ তিনি মন্তব্য করে বসলেন, বেসিল হলওয়ার্ডের মুখের সঙ্গে
এই সবকটিরই কোথায় যেন একটা অদ্ভুত সাদৃশ্য রয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেই ভ্রুকুটি করে উঠে পড়লেন তিনি। বুককেসের দিকে এগিয়ে গেলেন। সেখান থেকে একখানা বই তুলে নিলেন। বাধ্য না হলে যা ঘটেছে তা নিয়ে আর তিনি আলোচনা করবেন না বলে মনস্থির করে বসলেন। সোফার উপরে গা এলিয়ে দিয়ে তিনি গিটারের লেখা একখানা বই, জাপানি কাগজে ছাপানো ছবি ভ্যাকিমার্টের, সবুজ চামড়া দিয়ে বাঁধাই বইটি আদ্রিয়ান সিঙ্গলটন তাকে দিয়েছিলেন। বইটির পাতা উল্টাতে উল্টাতে লেসিনের এর ঠান্ডা সবুজ হাতের ওপরে লেখা একটি কবিতার ওপরে তার চোখ পড়ে গেল। কবিতাটি পড়ে নিজের সাদা সূচালো আঙুলগুলির দিকে তিনি একবার তাকিয়ে দেখলেন। দেখে নিজের অজান্তেই কেমন যেন শিউরে উঠলেন। তারপরে পড়লেন ভ্যানিসের ওপরে লেখা সুন্দর একটি কবিতা। কি সুন্দর বর্ণনা ভেনিসের কবিতাটা পড়তে পড়তে পাঠকের মনে হবে সে যেন পটল বর্ণের মুক্তার মতো শহরে নদীর উপর দিয়ে পাল তুলে রূপালি দাঁড় লাগানো কালো গন্ডোলার ওপরে বসে ভেসে চলেছে। শরৎকালে ভ্যানিসে তিনি যে দিনগুলি কাটিয়েছিলেন সেইগুলির কথা মনে পড়ে গেল তার। কি আনন্দে না কেটেছিল দিনগুলি। অজস্র আনন্দ আর ভুলের উত্তেজনায় মাতোয়ারা হয়েছিলেন তিনি। প্রতিটি জায়গায় রোমান্স একেবারে থই থই করছে সেখানে। কিন্তু অক্সফোর্ডের মতো ভেনিসও তার সমস্ত রোমান্সকে পেছনে সরিয়ে রেখেছে। আর সত্যিকার রোমান্টিক চিন্তাধারার মানুষের কাছে পটভূমিকাটাই আসল, অথবা একমাত্র সত্য। কিছুদিন বেসিলও তার সঙ্গে ওখানে কাটিয়েছিলেন। হতভাগ্য বেসিল। মানুষে যে এভাবে মারা যেতে পারে সে কথা ভাবতেও তার হৃদকম্প উপস্থিত হল। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বইটা তুলে নিলেন তিনি। সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করলেন। একটার পর একটা পাতা উল্টাতে লাগলেন তিনি। দেশ বিদেশের পাখির কাহিনী পড়লেন। স্মার্নার ছোট কাপের জানলার ভেতর দিয়ে চড়াই পাখিরা উড়ে বেড়ায় সেখানে। হ্যারিসরা বসে বসে হলদে রঙের মালা গোনে। পাগড়িওয়ালা বণিকদের দল তাদের লম্বা লম্বা পাইপ টানে আর মাঝে মাঝে গম্ভীরভাবে নিজেদের মধ্যে আলোচনা করে সব পড়লেন তিনি। আরও অনেক কিছু পড়লেন তিনি। সূর্যহীন প্যালেস দ্য লা কনকোর্ডের ওবিলিক পাখির কথা, নীল নদের ধারে স্পিনিক্সের কথা, ইজিপ্টের শকুন আর কুমিরের কথা। কিন্তু কিছুক্ষণ পরেই বইটা তার হাত থেকে পড়ে গেল। কেমন যেন দুর্বল হয়ে পড়লেন তিনি। বিরাট ভয় এসে তাকে আচ্ছন্ন করে ফেলল। অ্যালেন ক্যাম্বেল যদি ইংল্যান্ডের বাইরে চলে যায়, তার ফিরে আসতে অনেক দিন লাগবে। তিনি নাও আসতে পারেন। তাহলে তিনি কি করবেন? প্রতিটি মুহূর্ত এখন জরুরি। ৫-৬ বছর আগে তাদের মধ্যে অগাধ বন্ধুত্ব ছিল, যাকে বলে অচ্ছেদ্য বন্ধুত্ব। তারপরে হঠাৎ তাদের বিচ্ছেদ হয়। এখন মাঝে মাঝে কোনো জায়গায় যদি হঠাৎ দেখা হয়ে যায়, তাহলে ডোরিয়েনই পরিচিতের হাসি হাসেন, অ্যালেনকে পরিচয়ে অগ্রাহ্য করে যান। মানুষ হিসেবে অ্যালেন সত্যিকারের বুদ্ধিমান যুবক, কিন্তু বাস্তব কলার সৌন্দর্য তাকে কোনোদিনই আকর্ষণ করতে পারেনি। আর কাব্যিক সৌন্দর্য বলতে যেটুকু তিনি বুঝতেন তার সবটুকুই তার ডোরিয়েনের কাছ থেকে নেয়া। বিজ্ঞানের দিকেই তার ঝোঁকটা ছিল প্রবল। কেমব্রিজে পড়ার সময় বেশিরভাগ সময়টাই তিনি ল্যাবরেটরিতে কাটাতেন। বিজ্ঞানের ছাত্র হিসেবে তিনি ভালোই। এখন পর্যন্ত তিনি রসায়নশাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন। নিজের একটা পরীক্ষাগারও তিনি তৈরি করেছেন এবং সেইখানেই দিনের অধিকাংশ সময় দরজা বন্ধ করে দিয়ে গবেষণায় ডুবে থাকতেন অ্যালেন। তার মা তার এমভি ব্যবহারে বড় বিরক্ত ছিলেন। তিনি মনে করতেন কেমিস্টরা কেবল রোগীর প্রেসক্রিপশন লেখে। তিনি চেয়েছিলেন তার পুত্র পার্লামেন্টের নির্বাচনে দাঁড়াক। গায়ক হিসেবে অ্যালেনের যথেষ্ট নাম ছিল। অনেক শখের বাজিয়েদের চেয়ে অনেক ভালো তিনি বেহালা আর পিয়ানো বাজাতে পারতেন। সত্যি কথা বলতে কি, এই গান বাজনার মধ্যে সেই ডোরিয়েনের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। আর অন্যান্য ক্ষেত্রে যা ঘটেছে, ডোরিয়েনের অদ্ভুত সৌন্দর্য আর সম্মোহনী শক্তি তাকে তার কাছে টেনে এনেছিল। লেডি বার্কশায়ারের বাড়িতে যে রাত্রিতে রুবিস্টোন বাজাতে বেরিয়েছিলেন, সেই রাত্রিতে ওদের দুজনের পরিচয় হয়। তারপরেই তারা একসঙ্গে অপেরায় যেতে শুরু করেন গারেন মজলিসে যোগ দিতে। 18 মাস ধরে তাদের বন্ধুত্ব ছিল নিবিড়। এই সময় সেলভিয়ারেল অথবা গ্রসভেনার স্কোয়ারে প্রায় অ্যালেনকে দেখা যেত। তাদের মধ্যে কি কারণে কলহ হয়েছিল অথবা কলহ কোনো আদৌ হয়েছিল কিনা সে কথা কেউ জানে না। কিন্তু হঠাৎ শোনা গেল তাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে। আর কোনো জায়গায় ডোরিয়ান হাজির হলে অ্যালেন অনেক আগেই সেখান থেকে চলে যান। অ্যালেনের ভেতরেও অনেক পরিবর্তন দেখা দিয়েছে। সেই হাসি খুশি ভাবটা তার আর নেই। সবসময়ই কেমন যেন মনমোড়া হয়ে থাকেন। গান বাজনার জলসায় বিশেষ দেখা যায় না তাকে, কারণ জিজ্ঞাসা করলেই তিনি বলেন বিজ্ঞানের গবেষণায় তিনি এতই ব্যস্ত থাকেন যে ওসব দিকে মন দেওয়ার মতো সময় আর তার নেই। কথাটা সত্যি। দিন দিন তিনি শরীরতত্ত্ব নিয়ে মেতে উঠেছিলেন। মাঝে মাঝে অদ্ভুত ধরনের গবেষণাও তিনি করতেন।
বিজ্ঞান বিষয়ক সাময়িক পত্রেও তার নাম মাঝে মাঝে দেখা যেত। এই মানুষটির জন্যই ডোরিয়ান গ্রে অপেক্ষা করে বসেছিলেন। ঘড়ির দিকে তাকিয়ে একটি একটি মিনিট গুনে যাচ্ছিলেন তিনি। মিনিটের পর মিনিট কেটে যাওয়ার পরেই তিনি খুব উত্তেজিত হয়ে পড়লেন। খাঁচায় পড়া একটি রমণীয় বস্তুর মতো তিনি উঠে ঘরময় পায়চারি করতে লাগলেন। দুটি হাত অদ্ভুতভাবে মুষ্টিবদ্ধ করে তিনি লম্বা লম্বা পা ফেলে ঘুরতে লাগলেন। প্রতীক্ষা অসহ্য হয়ে উঠল বলে তার মনে হলো। সময় যেন আর কাটে না। প্রতিটি মুহূর্তে একটি কালো ঝোড়ো হাওয়া যেন তাকে ঠেলে ঠেলে চড়াইয়ের একেবারে কিনারের দিকে নিয়ে চলেছে। তারপরেই নিচে বিরাট অন্ধকার তলহীন গহ্বর। সেখানে তার জন্য কি অপেক্ষা করে বসে রয়েছে তা তিনি জানতেন। সেই ভয়ে দুটি হাত দিয়ে জোরে জোরে তিনি তার চোখ দুটো ঘষতে লাগলেন। মনে হলো তিনি তার নিজের মাথাটা ভেঙে ফেলবেন, দুটি চোখকে ঢুকিয়ে দেবেন কোটরের ভেতরে। কিন্তু সবই ব্যর্থ হয়ে গেল। দুশ্চিন্তা থেকে রেহাই পেলেন না তিনি। দুশ্চিন্তার পঙ্গপাল তারই চোখের সামনে নেচে নেচে বেড়াতে লাগল। তারপরে হঠাৎ স্থবির হয়ে গেল সময়। সেই মরার সময় কবরখানা থেকে লঘুগতিতে তার চোখের ওপরে যে ভয়ঙ্কর ভবিষ্যৎটিকে টেনে নিয়ে এলো তা দেখেই আঁতকে উঠলেন তিনি। ফ্যাল ফ্যাল করে তার দিকে তিনি তাকিয়ে রইলেন। আতঙ্কে পাথর হয়ে গেলেন তিনি। অবশেষে দরজা খুলে গেল। ঘরে ঢুকল চাকর। তার দিকে চকচকে চোখে চেয়ে দেখলেন ডোরিয়ান। লোকটা বলল, মিস্টার ক্যাম্বেল এসেছেন স্যার। তার সেই শুকনো ঠোঁট দুটির ভেতর থেকে একটা স্বস্তির স্বর ফুটে বেরোল। বিবর্ণ গণ্ড দুটি ধীরে ধীরে আবার তাদের পুরনো রং ফিরে পেল। কিছুটা সহজ হয়ে এলেন ডোরিয়ান। তাকে এখনই পাঠিয়ে দাও ফ্রান্সিস। তার মনে হলো আবার যেন স্বস্থানে ফিরে এসেছেন তিনি। তার দেহ মন থেকে ভীরুতা দুর্বলতার সব চিহ্ন তখন অপহৃত হয়েছে। মাথাটা নিচু করে লোকটি চলে গেল। কিছুক্ষণের ভেতরেই অ্যালেন ক্যাম্বেল ভেতরে ঢুকে এলেন। আগন্তুকের মেজাজ বেশ রুক্ষ, কিন্তু মুখের রংটি বিবর্ণ। ঘন কালো চুল আর ভুরু দুটির জন্যে তার মুখের পাণ্ডুরতা আরও বেশি করে চোখে পড়ল। অ্যালেন, তুমি যে দয়া করে এসেছো তার জন্য ধন্যবাদ। গ্রে, তোমার বাড়িতে আর কোনোদিন আমার আসার ইচ্ছে ছিল না, কিন্তু তুমি চিঠিতে লিখেছিলে যে জীবন আর মৃত্যু সন্ধিক্ষণে তুমি দাঁড়িয়ে রয়েছ। তার স্বরটি যে কেবল কঠোর তাই নয়, রীতিমতো নিরুত্তাপ। ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে কথাগুলি বললেন তিনি। ডোরিয়ান গ্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টি ঘৃণার, অবহেলার। হাত দুটি কোটের পকেটে ঢুকিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। ডোরিয়ান গ্রে সাগ্রহ অভ্যর্থনাকে কোনো রকম আমল দিলেন না। হ্যাঁ, সত্যিই তাই, জীবন মৃত্যুই বটে। আর আমার একারই নয়, আরও অনেকের। বসো। টেবিলের পাশে একটা চেয়ারে গিয়ে বসলেন ক্যাম্বেল। তার মুখোমুখি বসলেন ডোরিয়ান। চোখাচোখি হলো দুজনের। একটু করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন ডোরিয়ান। তিনি জানতেন যা তিনি বলতে যাচ্ছেন তা সত্যিই ভয়ঙ্কর। কয়েক মুহূর্ত বিক্ষুব্ধ নিস্তব্ধতার পরে তিনি অ্যালেনের দিকে একটু ঝুঁকে শান্তভাবে বললেন, প্রতিটি কথা কিভাবে তার উপরে প্রভাব বিস্তার করছে তাও লক্ষ্য করলেন তিনি। অ্যালেন, এই বাড়ির ছাদে একটা বন্ধ ঘর আছে। সেই ঘরে আমি ছাড়া আর কেউ ঢোকে না। সেইখানে টেবিলের ধারে একটা চেয়ারের ওপরে একটা মৃত মানুষ বসে আছে। এখন থেকে ঘণ্টা 10 আগে তার মৃত্যু হয়েছে। উঠো না, আমার দিকে ওভাবে তাকিয়ে থেকো না। লোকটি কে, কেন সে মারা গেল, কিভাবে মারা গেল, সেসব বিষয়ে জানার কোনো প্রয়োজন তোমার নেই। তোমাকে যা করতে হবে তা হচ্ছে এই যে, গ্রে, তুমি চুপ করো। আর আমি কিছু জানতে চাই না। তুমি যা বললে তা সত্যি কিনা তা জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আসল কথা, তোমার জীবনের কোনো ঘটনার সঙ্গে নিজেকে আর জড়িয়ে রাখতে আমি নারাজ। যদি কোনো ভয়ঙ্কর গোপন কাহিনী তোমার থাকে তা তুমি নিজের মধ্যেই লুকিয়ে রাখো। সেটা জানার কোনো কৌতূহল আমার নেই। অ্যালেন, তোমাকে তা জানতেই হবে। বিশেষ করে এই গোপন কথাটা তোমার জানা চাই। তোমার জন্য সত্যি আমার বড় দুঃখ হয় অ্যালেন, কিন্তু আমার কোনো উপায় নেই। একমাত্র তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারো। সেই জন্য বাধ্য হয়ে তোমাকে আমি ডেকে পাঠিয়েছি। তাছাড়া অন্য কোনো পথ আমার ছিল না। অ্যালেন, তুমি বিজ্ঞানী। রসায়ন আর ওই জাতীয় কিছু বিষয়ে তোমার জ্ঞান আছে। এইসব বিষয়ে অনেক পরীক্ষাও তুমি করেছ। ওপরে যে জিনিসটি পড়ে আছে সেটাকে একেবারে লোপাট করে দিতে হবে। এমনভাবে পুড়িয়ে ফেলতে হবে যেন তার কোনো চিহ্নটুকু পর্যন্ত আর না থাকে। এ বাড়িতে ঢুকতে লোকটিকে কেউ এখানে দেখেনি। সত্যি কথা বলতে কি, ঠিক এই সময় তার প্যারিসে থাকার কথা। বেশ কটা মাস তার প্যারিসে থাকার কথা। বেশ কটা মাস তার কেউ খোঁজ খবর নেবে না। যখন লোকে তাকে খুঁজবে তখন তার কোনো চিহ্ন যেন এখানে না থাকে। অ্যালেন, তুমি তাকে আর তার সমস্ত চিহ্নগুলোকে পুড়িয়ে ছাই করে দাও।
সেই ছাই আমি বাতাসে ছড়িয়ে দেব। ডোরিয়ান, তুমি উন্মাদ। তুমি আমাকে ওই নামে ডাকবে তার জন্যই অপেক্ষা করছিলাম এতদিন, অ্যালেন। তুমি উন্মাদ হয়েছ। উন্মাদ না হলে ভাবতে পারতে না যে যা তুমি চাইছ তাই আমি করব। উন্মাদ না হলে এ প্রস্তাব তুমি আমাকে দিতে পারতে না। ঘটনাটা যাই হোক, তার মধ্যে আমি আর নেই। তুমি কি মনে করো তোমাকে বাঁচানোর জন্য একটি মিথ্যা দুর্নামের বোঝা আমি মাথায় তুলে নেব? তুমি যদি কিছু শয়তানি করে থাকো, তার দায়িত্ব আমার নয়। অ্যালেন, লোকটি আত্মহত্যা করেছে। শুনে খুশি হলাম, কিন্তু কে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে? সম্ভবত তুমি। আমার জন্য এতটুকু করতে কি তুমি এখনো নারাজ? নিশ্চয়ই। তোমার জন্য আমি কিছুই করতে রাজি নই। এর জন্য তোমার কি দুর্নাম ঘটবে তার দায়িত্ব আমার না। সেটাই তোমার উপযুক্ত পুরস্কার। 10 জনের কাছে তুমি যদি হেয় প্রতিপন্ন হও, সমাজের সবাই যদি তোমাকে দুধদাই করে, তাহলেও তোমার জন্য আমার কোনো দুঃখ হবে না। পৃথিবীতে এত মানুষ থাকতে তোমার দুষ্কর্মের ভাগিদার হতে তুমি আমার শরণাপন্ন হয়েছ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ভেবেছিলাম অন্য মানুষের চরিত্র সম্বন্ধে তোমার কিছু জ্ঞান জন্মেছে। তোমার বন্ধু লর্ড হেনরি ওটন তোমাকে যাই শিখিয়ে থাকুন, মানুষের মনস্তত্ত্ব সম্বন্ধে কিছুই শেখাননি। তোমাকে সাহায্য করার জন্য একটা আঙুলও আমি তুলতে রাজি নই। তুমি ভুল লোকের কাছে এসেছ। সাহায্যের জন্য তুমি তোমার বন্ধুদের কাছে যাও, আমার কাছে এসো না। অ্যালেন, ব্যাপারটা হচ্ছে হত্যা। আমি তাকে হত্যা করেছি। তুমি জানো না তারই জন্য জীবনে আমি কত যন্ত্রণা ভোগ করেছি। আমি আজ যে অবস্থায় এসে পৌঁছেছি তার জন্য হ্যারির অবদান যত, তার চেয়ে অনেক বেশি অবদান ছিল তার ভালোর জন্যেও বটে, খারাপের জন্যেও বটে। তার ইচ্ছা হয়তো তা ছিল না, কিন্তু হরে ধরে জিনিসটা একই দাঁড়িয়েছে। হত্যা? হায় ভগবান! শেষ পর্যন্ত ডোরিয়ান তুমি এতটা নিচে নেমে এসেছ? এদিক থেকে কোনো সাহায্য আমার তুমি পাবে না। ও কাজ আমার নয়। তাছাড়া আমার সাহায্য ছাড়াই পুলিশ তোমাকে দ্রুতই গ্রেফতার করবে। মূর্খ ছাড়া কেউ কোনো পাপ কাজ করে না, কিন্তু এ বিষয়ে আমার কিছুই করণীয় নেই। তোমাকে কিছু একটা করতেই হবে। থামো থামো, অস্থির হয়েও না। আমার কথা শোনো, শোনো না অ্যালেন। তুমি একটু বৈজ্ঞানিক পরীক্ষা করো। এছাড়া আর কি আমি চাই? তুমি হাসপাতালেও যাও, মর্গে যাও, সেসব জায়গায় তুমি যে বীভৎস মৃতদেহ দেখো, সেগুলি তোমার ওপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। কোনো নোংরা সব ব্যবচ্ছেদাগারের টেবিলের ওপরে যদি তুমি এই মানুষটিকে শায়িত অবস্থায় দেখতে, তাহলে বস্তুটিকে বৈজ্ঞানিক পরীক্ষার উপযুক্ত আধার ভেবে তুমি কেবল খুশি হতে। এতটুকু দ্বিধা করতে না তুমি তোমার। একবারও মনে হতো না যে তুমি কিছু অন্যায় করতে যাচ্ছ, বরং তোমার মনে হতো মনুষ্য জাতির একটা উপকার তুমি করছো। বিশ্বের জ্ঞান বাড়িয়ে দিচ্ছ, অথবা চিন্তার কিছুটা কৌতূহল মেটাচ্ছ, বা ওই জাতীয় কোনো সৎ কাজে তুমি নিজেকে উৎসর্গ করেছ। যে কাজ আগেও তুমি অনেকবারই করেছ, সেই রকম একটা কাজই আমি তোমাকে আজ করতে বলছি। বরং যে কাজ করতে তুমি অভ্যস্ত, এ কাজ তার চেয়ে অনেক কম ভয়ঙ্কর। এই পুড়িয়ে ছাই করে দেওয়াটা, মনে রেখো, আমার বিরুদ্ধে এটাই একমাত্র সাক্ষী। এই মৃতদেহ যদি কেউ আবিষ্কার করে ফেলে, তাহলেই আমরা শেষ। আর তুমি যদি আমাকে সাহায্য না করো, তাহলে আমি ধরা পড়ে যাব। তোমাকে সাহায্য করার কোনো বাসনা আমার নেই, সেই কথাটাই তুমি ভুলে যাচ্ছ। এই ব্যাপারটাতে কোনো আগ্রহ নেই আমার, এর সঙ্গে আমি একে জড়াতে চাই না। অ্যালেন, তোমাকে আমি অনুরোধ করছি, আমি কি গাড্ডায় পড়েছি সে কথাটা একবার ভেবে দেখো। তুমি এখানে আসার ঠিক আগে পর্যন্ত ভয়ে আমি আধমরা হয়েছিলাম। তোমাকেও হয়তো একদিন এই অবস্থায় পড়তে হতে পারে। না, তা ভেবো না। গোটা ব্যাপারটাকে তুমি কেবল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো। পরীক্ষা করতে গিয়ে কোথা থেকে মৃতদেহটি পাওয়া গেছে, সেই অনুসন্ধান কি তুমি কোনোদিন করো? সুতরাং এখনও তা জানতে চেও না। তোমাকে আমি অনেক কথা বলে ফেলেছি। তোমাকে অনুরোধ করছি এই কাজটা তুমি করে দাও। অ্যালেন, আমরা একদিন বন্ধু ছিলাম। ডোরিয়েন, সেসব দিনের কথা আর তুলো না, সেগুলো আজ মৃত। মাঝে মাঝে মৃতেরাও বেঁচে থাকে। ওপরে যে মালটি রয়েছে সে চলে যাবে না। মাথা নিচ করে হাত দুটি ছড়িয়ে সে টেবিলের ওপরে বসে রয়েছে। অ্যালেন, অ্যালেন, তুমি যদি আমাকে সাহায্য করতে এগিয়ে না আসো, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। বুঝতে পারছো না কেন? যা করে ফেলেছি তার জন্য ওরা আমাকে ফাঁসি দেবে। এ নিয়ে আর বেশি কচকচি করে লাভ নেই। এ বিষয়ে কিছু করতে আমি রাজি নই। উন্মাদ না হলে এ অনুরোধ তুমি আমাকে করতে না। রাজি নও তুমি? না। অ্যালেন, আমার অনুরোধ রাখো। অনর্থক অনুরোধ করো না। ডোরিনের চোখ দুটো ছলছল করে উঠল। তারপরে তিনি হাত বাড়িয়ে এক টুকরো কাগজ টেনে দিলেন। তার উপরে একটা কি যেন লিখলেন।
বার দুই পড়লেন, ভালো করে ভাঁজ করলেন, তারপরে সেটাকে টেবিলের ওপর দিয়ে ঠেলে দিলেন। চিঠিটা ঠেলে দিয়ে উঠে পড়ে জানলার ধারে গিয়ে দাঁড়ালেন তিনি। তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন ক্যাম্পবেল। তারপরে কাগজটা টেনে নিয়ে পড়লেন। পড়তে পড়তে তার মুখটা বিবর্ণ হয়ে উঠল। তিনি চেয়ারের উপরে বসে পড়লেন। একটা ভয়াবহ অস্থিরতা গ্রাস করে ফেলল তাকে। মনে হলো একটা শূন্য গুহার দেয়ালে তার হৃৎপিণ্ডটা যেন অনবরত মাথা ঠুকে চলেছে। ২-৩ মিনিটের মতো একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এলো। তারপরে ডোরিয়ান ঘুরে দাঁড়ালেন। ক্যাম্পবেলের পেছনে এসে তার কাঁধে হাত রাখলেন। আস্তে আস্তে বললেন, ডোরিয়ান, তোমার জন্য আমি দুঃখিত। দুঃখিত অ্যালেন, কিন্তু এছাড়া অন্য কোনো পথ আমার জন্য তুমি খোলা রাখোনি। আমি আগেই চিঠি লিখে রেখেছি। এই দেখো, কোথায় পাঠানোর কথা তাও তুমি দেখতে পাচ্ছ। যদি তুমি আমাকে সাহায্য না করো, তাহলে এই চিঠি আমি যথাস্থানেই পাঠিয়ে দেব। এর ফল কি হবে তা তুমি জানো, কিন্তু তুমি আমাকে সাহায্য করবে। বর্তমান পরিস্থিতিতে সাহায্য না করাটা তোমার পক্ষে একেবারে অসম্ভব। তুমি নিশ্চয়ই স্বীকার করবে যে তোমাকে আমি বাঁচাতেই চেয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে অত্যন্ত রূঢ় ব্যবহার করেছ তুমি। আমাকে যেভাবে অপমান করেছ, ঠিক সেইভাবে অপমান করার দুঃসাহস আজ পর্যন্ত কোনো জীবন্ত মানুষের হয়নি। আমি সব সহ্য করেছি। এখন বদলা নেয়ার পালা আমার। দুহাতের মধ্যে মুখটাকে লুকিয়ে ফেললেন ক্যাম্পবেল। তার শরীরটা কাঁপতে লাগল। হ্যাঁ অ্যালেন, এখন তুমি আমার হাতের মুঠোয়। তোমাকে কি করতে হবে তা তুমি জানো। কাজটা খুব সহজ। এসো, অনর্থক উত্তেজিত হও না, দুর্বল করে ফেলো না নিজেকে। কাজটা করতেই হবে, সুতরাং আর দেরি করো না। ক্যাম্পবেলের ঠোঁটের ভেতর দিয়ে একটা মৃদু গঙ্গানি বেরিয়ে এলো। সারা শরীরটা তার কেঁপে কেঁপে উঠল। সেলফের ওপরে ঘড়ির টিকটিক শব্দ মনে হলো সময়টাকে যেন অসংখ্য টুকরো টুকরো যন্ত্রণার অণুতে খণ্ড বিখণ্ড করে ফেলছে। সেই যন্ত্রণা সহ্য করা কষ্টকর। তার মনে হলো যেন একটা লোহার সাঁড়াশি ধীরে ধীরে তার কপালের ওপরে চেপে বসেছে। যে কলঙ্কের ভয় তাকে দেখানো হয়েছে, তার মনে হলো সেই কলঙ্কের কালি ইতিমধ্যেই যেন তার শরীরের ওপরে ছিটকে পড়েছে। তার কাঁধের ওপরে যে হাতটি এসে পড়েছে, সেটা সীসার মতো ভারী। এ অসহ্য মনে হলো। তিনি যেন গুড়িয়ে যাবেন। অ্যালেন, কি করবে তাড়াতাড়ি ঠিক করে ফেলো। আমি করতে পারবো না। যান্ত্রিক পদ্ধতিতে কথাটা বলে গেলেন অ্যালেন। নিছক কথা যেন সবকিছু ওলটপালট করে দিতে পারে। করতে তোমাকে হবেই। অন্য কোনো পথ খোলা নেই তোমার। দেরি করো না। এক মুহূর্ত ইতস্তত করলেন অ্যালেন। জিজ্ঞাসা করলেন, উপরে আগুন আছে? গ্যাসের আগুন? আমাকে বাড়ি যেতে হবে ল্যাবরেটরি থেকে কয়েকটা জিনিস আনতে। না অ্যালেন, এই ঘর ছেড়ে তোমার যাওয়া চলবে না। তোমার কি দরকার একটা কাগজে লিখে দাও, আমার চাকর গাড়িতে করে এখনই সেসব জিনিস নিয়ে আসবে। কয়েকটা লাইন লিখলেন ক্যাম্পবেল। তারপর ব্লটিং পেপার চিপে একটা খামের ভেতরে পুরলেন। খামের ওপরে নাম লিখলেন তার সহকারী। ডোরিয়ান চিঠিটা ভালো করে পড়ে বেল বাজালেন। চাকর ঢুকতে তাকে নির্দেশ দিয়ে পাঠিয়ে দিলেন। দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পবেল থরথর করে কাঁপতে শুরু করলেন। তারপরে চেয়ার ছেড়ে উঠে চিমনি রাখার জায়গার ধারে গিয়ে দাঁড়ালেন। মনে হলো তার জ্বর এসেছে। প্রায় ২০ মিনিট ধরে কেউ কারো সঙ্গে কথা বললেন না। একটা মাছি ভনভন করে ঘুরতে লাগলো। ঘড়ির টিকটিক শব্দ হাতুড়ির ঘা বলে মনে হলো। ১টা বাজল। ঘুরে দাঁড়িয়ে ক্যাম্পবেল ডোরিয়ানের দিকে তাকালেন। দেখলেন তার চোখ দুটি জলে ভরে উঠেছে। সেই মুখের উপরে এমন একটা পবিত্র বিষণ্ণতা ছড়িয়ে পড়েছিল যে অ্যালেন না রেগে পারেননি। তিনি ফিসফিস করে বললেন, জঘন্য, ন্যাক্কারজনক তোমার জীবন। চুপ অ্যালেন, তুমি আমাকে বাঁচিয়েছ। তোমাকে? হায় ভগবান, কি জঘন্য জীবন তোমার। একটা পাপ আর একটা পাপের মধ্যে তুমি ঝাঁপিয়ে পড়ে তার শেষ পরিণতি হলো নরহত্যায়। যা আমি করতে যাচ্ছি অথবা যা করতে তুমি আমাকে বাধ্য করছো, সেটা কিন্তু তোমার জীবন বাঁচানোর জন্যে নয়। সে কথা আমি চিন্তাও করছি না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডোরিয়ান বললেন, তোমার ওপরে আমার যে করুণা রয়েছে, তার ১০০ ভাগের ১ ভাগও আমার ওপরে করুণা যদি তোমার থাকতো। এই বলেই ডোরিয়ান ঘুরে দাঁড়িয়ে জানলার দিকে তাকিয়ে রইলেন। কোনো উত্তর দিলেন না ক্যাম্পবেল। আরও মিনিট ১০ পরে দরজায় একটা টোকা পড়ল। বিরাট একটা মেহগনি কাঠের বাক্স নিয়ে চাকর ঘরে ঢুকল। সেই বাক্সের মধ্যে ছিল কেমিক্যাল, লম্বা ইস্পাত আর প্লাটিনাম, আর তার সেই সঙ্গে অদ্ভুত দেখতে দুটি লোহার আঁকশি। ঘরে ঢুকেই সে ক্যাম্পবেলকে জিজ্ঞেস করল, এগুলি কি স্যার এখানেই রেখে যাব? ডোরিয়ান বললেন, হ্যাঁ, তোমাকে আর একটা কাজ করতে হবে ফ্রান্সিস। রিচমন্ডের সেই লোকটির নাম কি বলো তো? ওই যে লোকটি সেলবিতে অর্কিড দেয় হে। তার নাম হার্ডেন স্যার। হ্যাঁ হ্যাঁ, হার্ডেন। তুমি এখন রিচমন্ডে যাও, হার্ডেনের সঙ্গে দেখা করো। তাকে বলবে আমি যে কটা অর্কিড পাঠাতে বলেছি তার যেন দ্বিগুণ পাঠায়।
সাদা অর্কিড যত কম হয় ততই ভালো, অন্তত যতগুলি সম্ভব। সত্যি কথা বলতে কি, সাদা অর্কিড আমি চাই না। দিনটা বড় সুন্দর ফ্রান্সিস। রিচমন্ড জায়গাটাও ভারী চমৎকার। তা না হলে আমি তোমাকে কষ্ট করে যেতে বলতাম না। না না, আমার কোনো কষ্ট হবে না স্যার। কখন আমি ফিরব? ক্যাম্বেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন ডোরিয়েন। পরীক্ষাটা শেষ করতে তোমার কত সময় লাগবে ক্যাম্বেল? স্বর তার শান্ত ও উদাসীন। ঘরের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি তাকে অদ্ভুত রকমের সাহসী করে তুলেছিল। ভ্রু কোঁচকালেন ক্যাম্বেল, একটা ঠোঁট কামড়ালেন, বললেন, ঘণ্টা 5। 7:30টার কাছাকাছি তোমার ফিরে এলেই চলবে ফ্রান্সিস। কিংবা দাঁড়াও, আমার জিনিসপত্র তুমি টেবিলের ওপরেই সাজিয়ে রেখে দাও। আজ তোমার ছুটি। আজ রাতে আমি বাড়িতে খাচ্ছি না। তোমাকে আজ আর কোনো দরকার হবে না। ধন্যবাদ স্যার। ঘর থেকে বেরিয়ে গেল লোকটি। অ্যালেন, একটি মুহূর্ত নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। বাক্সটা তো বেশ ভারী দেখছি। আমি বয়ে নিয়ে যাচ্ছি। অন্য জিনিসগুলি তুমি নিয়ে এসো। নির্দেশ দেওয়ার ভঙ্গিতে তাড়াতাড়ি কথাগুলি বললেন তিনি। প্রতিবাদ করার মতো শক্তি ছিল না ক্যাম্বেলের। তারা দুজনে ঘর থেকে বেরিয়ে গেলেন। ওপরে সিঁড়িতে এসে ডোরিয়েন চাবি বার করে তালা খুললেন। একটু থামলেন। একটা বিষণ্ণ দৃষ্টি তার চোখের মধ্যে ফুটে বেরোল। কেঁপে উঠলেন তিনি। বিড়বিড় করে বললেন, অ্যালেন, ভেতরে ঢুকতে বড় অস্বস্তি লাগছে আমার। ক্যাম্বেল বেশ নীরসভাবেই বললেন, আমার কাছে ব্যাপারটা কিছুই নয়। তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। দরজা অর্ধেকটা ফাঁক করলেন ডোরিয়েন। খোলার সময় প্রতিকৃতিটা চোখে পড়ল তার। সূর্যের আলোতে সেটা আর চোখে তাকিয়েছিল তারই সামনে, মেঝের উপরে পড়েছিল। ডোরিয়েন পর্দাটা, তার মনে পড়ল আগের রাত্রে সেই বিপজ্জনক ছবিটাকে ঢাকতে ভুলে গিয়েছিল। জীবনে সেই তার প্রথম ভুল। দৌড়ে তিনি ভেতরে ঢুকতে গেলেন, কিন্তু তারপরই ভয় পেয়ে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। ছবিটার উপরে নোংরা লাল ফোঁটার মতো কি ওটা, রোদে চকচক করছে। মনে হচ্ছে তার হাতের ঘাম যেন রক্ত হয়ে ঝরে পড়ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! ওই যেন মূর্তিটি টেবিলের ওপরে আর হয়ে পড়ে রয়েছে, এবং কার্পেটের ওপরে যার ছায়া দেখে মনে হচ্ছে সে একটুও নড়েনি, কিন্তু সে একইভাবে পড়ে রয়েছে। তার চেয়ে ভয়ানক। একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। দরজাটা একটু ফাঁক করলেন। তারপরে মৃতদেহটির দিকে আদৌ তাকাবেন না এরকম একটা দৃঢ় সংকল্প নিয়ে তিনি দৌড়ে ভেতরে ঢুকে নিচু হয়ে পর্দাটা তুলে ছবিটাকে ঢেকে দিলেন। তারপরে তিনি চুপচাপ দাঁড়িয়ে পড়লেন। ঘুরে দাঁড়াতেই ভয় হলো তার। শব্দ শুনে তিনি বুঝতে পারলেন ক্যাম্বেল সেই ভয়ঙ্কর কাজটি শুরু করার জন্য তার জিনিসপত্রগুলি গোছাচ্ছেন। তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন, কোনোদিন কি সত্যি সত্যি তার সঙ্গে বেসিল হলওয়ার্ডের দেখা হয়েছিল? হয়ে থাকলে পরস্পরের সম্বন্ধে দুজনের কি ধারণা জন্মেছিল? তার পেছন থেকে একটা কর্কশ স্বর শোনা গেল, তুমি এখান থেকে চলে যাও। ডোরিয়েন ঘুরে তাড়াতাড়ি বেরিয়ে এলেন। বেরিয়ে আসার সময় তিনি বুঝতে পারলেন ভেতর থেকে দরজাটা বন্ধ হয়ে গেল। 7টার অনেক পরেই ক্যাম্বেল লাইব্রেরিতে নেমে এলেন। তার মুখ বিবর্ণ, কিন্তু একেবারে শান্ত। তিনি কোনো রকম উত্তেজনা দেখা গেল না তার ভেতরে। তিনি বিড়বিড় করে বললেন, আমাকে যা করতে বলেছিলে সে কাজ আমি শেষ করেছি। বিদায়। আর যেন কোনোদিন আমাদের দেখা না হয়। ডোরিয়েন কেবল বললেন, ধ্বংসের হাত থেকে আমাকে তুমি বাঁচিয়েছ অ্যালেন, এ কথা আমি ভুলতে পারি না। ক্যাম্বেল চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ওপরে উঠে গেলেন। ঘরের মধ্যে নাইট্রিক অ্যাসিডের ভয়ানক রকমের একটা উগ্র গন্ধ ছড়িয়ে রয়েছে, কিন্তু যে জিনিসটা টেবিলের ধারে এতক্ষণ বসেছিল সেটা আর নেই।